দেখো বাবা, আমি সত্যি বলছি, আমি ওই টাকা নেইনি। তোমরা আমাকে ভুল বুঝছো। আমি জানিও না ওখানে কোনো টাকা আছে। প্লিজ বাবা, আমাকে বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি ওই টাকা নেইনি। তুই টাকা নিস নাই তাহলে কে নিয়েছে? ভূত এসেছিল আমাদের বাড়িতে? এ বাড়িতে তখন তুই ছাড়া আর কেউ ছিল না। তার মানে সেই টাকা তুই নিয়েছিস। বল টাকা কোথায়, নাহলে তোকে আজকে আমি মেরেই ফেলবো। কি করেছিস সেই টাকা? যদি নিজের ভালো চাস তাহলে টাকা আমাকে ফিরিয়ে দে, আমি তোকে ক্ষমা করে দেব। তুই আমার সন্তান, তোকে আমি মাফ করে দেব। কিন্তু তুই যদি এখন ওই টাকা আমাকে ফেরত না দিস, তাহলে আমি যে তোর কি অবস্থা করব আমি নিজেও জানি না। তাই আমাকে দিয়ে এই অন্যায়টা করাস না বাবা, প্লিজ টাকাটা ফেরত দে। বিশ্বাস করো বাবা, আমি সত্যি বলছি, আমি কোনো টাকা নেইনি। তুমি আমাকে বিশ্বাস করো, আমি জানি না টাকাটা কোথায়। আমার কাছে থাকলে আমি সত্যি তোমাকে ফিরিয়ে দিতাম। আমি তো ওই টাকার গায়ে হাতও দেইনি। আমি তো জানি না। প্লিজ বাবা, আমাকে বিশ্বাস করো, আমি সেই টাকা নিইনি। এই দেখ, একদম নাটক করবি না। কারণ ওই টাকাটা ড্রয়ারেই ছিল, আর আমরা কেউ বাড়িতে ছিলাম না, একমাত্র তুই বাড়িতে ছিলি। তাহলে সেই টাকাটা কি হাওয়ায় ভেসে গেল? টাকাটা তুই নিয়েছিস, এখন ভালো চাস তো টাকাটা ফেরত দে। দেখো, আমার মনে হয় কি ওই টাকাটা নিয়ে হয়তো বা খরচ করে ফেলেছে। কারণ এসব ছেলেদের বিশ্বাস নেই, কবে কোন সময় বন্ধু বান্ধব নিয়ে মদ গাঁজা খেয়ে উড়িয়ে দিয়েছে কিনা তার ঠিক আছে। তোমাকে আগেই বলেছিলাম ওকে এখন থেকে টাইট দেওয়া শুরু করো, না হলে হাতের বাহিরে চলে গেলে তখন আর কিছুই করার থাকবে না। এতদিন বলেছি, গায়ে লাগাওনি, উল্টো আমাকে বলেছো আমি ওকে দেখতে পারি না। এখন দেখেছো তো এর পরিণাম কি হতে পারে। আমার ভুল হয়ে গেছে, সত্যি তুমি ঠিক ছিলে, আমি ভুল ছিলাম। আমার আগে থেকেই ওকে শাসন করা উচিত ছিল। ওকে বড্ড স্বাধীনতা দিয়ে ফেলেছি, যার জন্য আজকেও আমাদের মাথায় উঠে যাচ্ছে। তোকে এখনো বলছি অয়ন, ভালো চাস তো টাকাটা ফেরত দে, না হলে কিন্তু আমি তোকে পুলিশে দিতে বাধ্য হব। তাই আমাকে এটা করতে বাধ্য করিস না। দেখ বাবা, টাকাটা আমার সত্যি এখন ভীষণ প্রয়োজন। ওই টাকাটা যদি আমি এখন না পাই, তাহলে কিন্তু আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। তুই কি চাস তোর বাবার এই ক্ষতিটা হোক? প্লিজ বাবা, সোনা বাবা, আমার টাকাটা ফেরত দে, আমাকে খারাপ হতে বাধ্য করিস না। অয়নের বাবার কথা শুনে অয়ন তার বাবার পায়ে ধরে বসে কান্নাকাটি করতে থাকে এবং বলতে থাকে সে নির্দোষ, সে কিছু করেনি। যখন সে তার বাবার পায়ে ধরে কান্নাকাটি করছিল, তখন তার বাবারও মনটা একটু গলে যায়। হাজার হলেও মা মরা ছেলে তার, সেই ছেলেটাকে এত কষ্টে দেখতে তার ভালো লাগছে না। সে তো তার ছেলেকে ভালোবাসে, এত অত্যাচার তো সে নিজের ছেলের উপর করতে চায় না। কিন্তু কি করবে, যখনই বাড়িতে আসে তখনই ছেলের বিরুদ্ধে অজস্র নালিশ তাকে শুনতে হয়। যদিও এতদিন এড়িয়ে চলেছে, কিন্তু এটা তো সত্যি যে টাকাটা যখন হারায় তখন অয়নই বাড়িতে একা ছিল। তাহলে কি এতদিন অয়নের সৎমা সত্যি কথাই বলতো? অয়ন কি সত্যিই বিপথে চলে গিয়েছে? এদিকে অয়নের সৎমা এবং তার বাড়ির লোকজন অয়নের এমন করুণ অবস্থা দেখে মিটিমিটি হাসছিল। বাবা অয়নকে অনেক মারধর করেন টাকাটা নেওয়ার জন্য, কিন্তু অয়ন বারবার বলে সে নির্দোষ। তখন অয়নের বাবা পরিস্থিতি সামলাতে না পেরে এবং রাগের মাথায় অয়নকে বাড়ি থেকে বের করে দেন। যেদিন নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবি সেদিনই এই বাড়িতে ফিরে আসবি। তার আগে যেন তোকে এই বাড়িতে না দেখি। আর যদি থাকতে চাস তাহলে এখনো বলছি, তোর হাতে সুযোগ আছে। তুই টাকাটা আমাকে ফিরিয়ে দে, তাহলে আমি তোকে মাফ করে দেব। আর যদি না দিতে পারিস তাহলে তুই বেরিয়ে যা, আর কখনোই এ বাড়িতে ফিরে আসবি না। তোর মতো ছেলের আমার দরকার নেই। অয়নের সৎমা এবং তার বাড়ির লোকজন দাঁড়িয়ে মিটিমিটি হাসছিল, আর অয়নের বাবা প্রচণ্ড রেগেছিলেন। রাগের মাথায় তিনি যে কি করছেন তা তিনি নিজেও বুঝতে পারছিলেন না। বাড়ি থেকে বের করে দেওয়ার পর তিনি সজোরে দরজাটা লাগিয়ে দেন। না, বিশ্বাস করো বাবা, আমি চুরি করিনি, আমি কিচ্ছু করিনি, আমি টাকা নিইনি। বাবা, আমাকে মাফ করে দাও। বিশ্বাস করো বাবা, আমি কোনো টাকা নিইনি। তোমার অয়ন কখনো কোনো অন্যায় কাজ করতে পারে না। বাবা, বিশ্বাস করো, আমি চুরি করিনি।
এই ভাইয়া, তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন ভাইয়া? এই ভাইয়া, তাকা বলছি, তাকা। অনু উঠে দাঁড়ায় এবং সে অয়নের গালে মুখে হালকা করে হাত বুলিয়ে অয়নকে ডাকতে থাকে। হঠাৎ অয়ন অনুর ডাক শুনে আস্তে আস্তে চোখ খোলে এবং সামনে অনুকে বসে থাকতে দেখে। সে আর কিছু না ভেবে অনুকে জাপটে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে থাকে। অয়নের এমন অবস্থা দেখে অনু অবাক হয় না, কারণ এটা এখন তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে। অয়ন প্রতিনিয়ত ঘুমের মধ্যে এরকম আবোল তাবোল বলে আর কান্না করে। তখন অনু তাকে স্বাভাবিক করে ঘুম থেকে জাগিয়ে তোলে। তবে আজকের পরিস্থিতি আরও বেশি খারাপ ছিল। অয়ন খুব বেশি ভয় পেয়ে গিয়েছিল। অনু অয়নের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে এবং সান্ত্বনা দিয়ে নিচু স্বরে বলতে থাকে, তুই আজকে আবার ওই করুণ স্বপ্নটা দেখেছিস? ওই ঘটনা তো অনেক দিন হয়ে গেল ভাইয়া। তুই এখনও ঘটনাটা কি ভুলতে পারিসনি? কেন এমন করিস ভাইয়া, বলতো? তুই কি ভুলে গিয়েছিস যে তোকে এত কষ্টে দেখলে আমারও কষ্ট লাগে? তুই কেন বুঝিস না? আমি আমি কি করব বলো? আমি চেষ্টা করি, কিন্তু তারপরও তো বলতে পারি না আমি কিভাবে ওই দিনটা মেনে নিব বলো। আমাকে কতটা অপমান করে, কতটা অত্যাচার করে সেদিন ওই বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। আমি ওই দিনটা কোনোভাবে মেনে নিতে পারি না। আমার ভীষণ কষ্ট হয়। বিশ্বাস করো, আমার বুকের বা পাশটা চলে যায়। আমার নিজের বাবা আমাকে বিশ্বাস করেনি, তার সন্তানকে তিনি অবিশ্বাস করে সেদিন বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও আমাদের তো সব কিছু মেনে নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে, তাই না ভাইয়া? কতদিন আর এভাবে এই কষ্টটাকে মনের মধ্যে গেঁথে রাখবি? আমাদের তো নিজেদের জীবন নিয়েও ভাবতে হবে, তোকেও তো তোর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। তুই কি এখনো ওখানে পড়ে থাকবি? চিন্তা করিস না অনু, আর বেশি দিন আমাদের এই কষ্ট সহ্য করতে হবে না। কারণ সেদিন যারা আমাকে এত অন্যায় অত্যাচার করে আর অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তাদেরকেও আমি ওই বাড়িতে শান্তিতে থাকতে দেব না। তাদের প্রত্যেককে তাদের ভুলের জবাব দিতে হবে। শুধু ভুল নয়, তারা তো আমাদের সাথে অন্যায় করেছে, পাপ করেছে। আমি তাদের সুখে থাকতে দেব না। প্রত্যেককে জবাব দিতে হবে, প্রত্যেককে। কি বলছিস এসব ভাইয়া? তাদের মধ্যে তো আমাদের জন্মদাতা বাবাও রয়েছে। তুই কি কারো কোনো ক্ষতি করবি? অনুর কথা শুনে অয়ন তার দিকে স্থির চোখে তাকায় এবং উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে সে তাচ্ছিল্যের সুরে বলতে থাকে, আমাদের কোনো বাবা নেই অনু, আমরা অনাথ, ভুলে যাস না। যদি অনাথই না হতাম, তাহলে সেদিন কেন আমাদের উপর অত অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল? কেন আমাদের কথা বিশ্বাস করা হয়নি? উনি তো কোনোভাবেই আমাদের বাবা হতে পারেন না। বাবা হলে অন্তত একটা বার আমাদের কথা চিন্তা করতেন। সেদিন ওই মাঝরাতে বৃষ্টির মধ্যে তোকে আর আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারতেন না। কিন্তু ভাইয়া, কোনো কিন্তু নয়, আর কোনো কথা আমি শুনতে চাই না। অনেক দেরি হয়ে গিয়েছে, যা ফ্রেশ হয়ে রেডি হয়ে নে। তোকে আমি কলেজে ড্রপ করে দিয়ে কাজে যাব। আজকে আমার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। আমাদের সাথে যারা অন্যায় করেছে তাদের দিন গণিয়ে এসেছে। তাদের প্রত্যেককে এখন তাদের কৃতকর্মের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। তাড়াতাড়ি যা, রেডি হয়ে নে। অয়ন তার দামি গাড়িটি নিয়ে অনুকে কলেজের সামনে নামিয়ে দিতে আসে। অনু যখন গাড়ি থেকে নামতে যাবে, ঠিক তখনই অয়নের নজর পড়ে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে থাকা একটি দামি গাড়ির দিকে। গাড়ি থেকে নামছে একটি ছেলে আর একটি মেয়ে। ছেলেটির নাম রাহুল এবং মেয়েটি তার বোন নীলা। রাহুল আর নীলা হলো অয়নের সৎ মায়ের আপন ভাইয়ের সন্তান, অর্থাৎ সম্পর্কে তারা অয়নের মামাতো ভাই বোন। নীলা দেখতে ভীষণ সুন্দরী, কিন্তু তার চোখে মুখে অহংকারের ছাপ স্পষ্ট। রাহুল আর নীলা মিলে এক গরিব ছাত্রকে নিয়ে বিদ্রূপ করছিল। অয়ন গাড়ি থেকে তাদের দিকে কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থাকলো। তার চোখের দৃষ্টিতে ফুটে উঠল এক অদ্ভুত শীতলতা। সে মনে মনে একটি ছক কষে ফেলল। কি হয়েছে ভাইয়া? ওভাবে তাকিয়ে আছো কেন? ও হলো রাহুল আর নীলা। ওরা তো আমাদের দু চোখে দেখতেই পারে না। জানি রে অনু, তুই এখন যা, তোর ক্লাসের সময় হয়ে গেছে। আর শোন, আজকে ক্লাসে যদি এমন কিছু দেখিস
যা তুই কল্পনা করিসনি, তবে একদম অবাক হবে না। মুখ ফুটে কিচ্ছু বলবি না, শুধু দেখে যাবি আমি যা করি তার পেছনে অবশ্যই কোনো কারণ থাকে। অয়ন আর কোনো কথা না বাড়িয়ে অনুকে নামিয়ে দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। অনু কিছুই বুঝতে পারে না। সে ভাবছিল অয়ন হয়তো তার অফিসে যাবে, কিন্তু অয়ন তখন অন্য কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। ঘণ্টাখানেক পর অনুর ক্লাসে সবাই বসে আছে। রাহুল তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে আর নীলা আয়না বের করে নিজের রূপ দেখছিল। হঠাৎ ক্লাসের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন প্রফেসর, আর ঠিক তার পেছনেই ঢুকে পড়ে একটি ছেলে। ছেলেটিকে দেখে পুরো ক্লাসে পিনপতন নীরবতা নেমে আসে। তারপরে শুরু হয় ফিসফাস। ছেলেটির পরনে খুব সাধারণ কিছুটা পুরনো শার্ট আর সস্তা প্যান্ট, চোখে মোটা ফ্রেমের চশমা, চুলে অতিরিক্ত তেল মাখা, দেখতে একদম সাদামাটা এক খ্যাত ছেলে। তাকে দেখে অনু নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এটা তো আর কেউ নয়, স্বয়ং তার বড় ভাই অয়ন। কোটি টাকার মালিক অয়ন এখন এমন ছদ্মবেশে কেন? সাইলেন্ট প্লিজ, সবাই শান্ত হও। এ হচ্ছে অয়ন, আজ থেকে তোমাদের সাথে ও এক ক্লাসে পড়বে। তোমাদের সবার সাথে ও যেন মানিয়ে নিতে পারে সেটা দেখো। আরে স্যার, আমাদের স্ট্যান্ডার্ড কি এতই নেমে গেল যে সব খ্যাতমার্কা চাষার ছেলেকে এখন আমাদের পাশে বসাতে হবে? এই ছেলে, তুই কি ভুলে কলেজের গেট দিয়ে ঢুকে পড়েছিস? লাঙল জল কোথায় রেখে আসলি? ছি রাহুল, ওর গায়ের গন্ধে তো ক্লাসে টেকা দায় হবে। ও তো আমাদের সাথে বসারও যোগ্য নয়। ক্লাসের সবাই হো হো করে হেসে ওঠে। অনু রাগে কাঁপছিল। তার ইচ্ছে করছিল এখনই দাঁড়িয়ে সবার সামনে বলে দেয় এটা তার ভাই এবং সে কে। কিন্তু ঠিক তখনই অয়ন তার দিকে তাকায়। অয়নের চোখের ইশারায় এক গভীর সতর্কতা ছিল। সে অনুকে ইশারায় চুপ থাকতে বলে এবং পাশের বেঞ্চে গিয়ে বসে। অয়ন খুব নিচু হয়ে বসল, যেন সে ভয় পেয়েছে, কিন্তু তার চোখের আড়ালে ছিল তীক্ষ্ণ নজর। সে প্রতিটি ছাত্রছাত্রী, বিশেষ করে রাহুল আর নীলার প্রতিটি কথা আর আচরণ পর্যবেক্ষণ করতে লাগলো। সে আজ এখানে পড়তে আসেনি, সে এসেছে তার শত্রুদের সাম্রাজ্য ফাটল ধরাতে। ভাইয়া কেন নিজেকে এভাবে বিলিয়ে দিয়ে ওদের সামনে হাসির পাত্র হলো? রাহুল আর নীনা তো ওকে চিনতেই পারলো না। ভাইয়া নিশ্চয়ই ওদের অহংকার চূর্ণ করার বড় কোনো পরিকল্পনা করেছে। দিন তিনেক পার হয়ে গিয়েছে। অয়ন তার সেই খ্যাত আর সাদামাটা বেশ নিয়েই নিয়মিত কলেজে আসছে। কলেজের সবচেয়ে দামি রেস্টুরেন্টে বসে রাহুল আর নীলা তাদের বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিচ্ছিল। অয়ন আর অনু একপাশে বসে খুব সাধারণ টিফিন খাচ্ছিল। রাহুল আর নীলা জানতো না যে এই দুজনেই তাদের সেই আত্মীয় যাদের তারা একসময় বাড়ি থেকে তাড়িয়েছিল। অয়ন আর অনু নিজেদের এমনভাবে বদলে ফেলেছে যে তাদের চেনা এখন প্রায় অসম্ভব। রাহুল আর নীলা তাদের সামান্য চেনা চেহারার মিল দেখলেও তা অবজ্ঞায় উড়িয়ে দেয় এবং মনে করে এরা কোনো সাধারণ গরিব পরিবারের সন্তান। দেখ নীলা, এই বস্তির ছেলে মেয়েগুলো আমাদের সাথে একই কলেজে পড়ছে, ভাবলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। এদের জন্য আমাদের কলেজের লেভেল নষ্ট হয়ে যাচ্ছে। একদম ঠিক বলেছিস রাহুল। এই মেয়েটার দিকে তাকিয়ে দেখ, কি অদ্ভুত সস্তা জামা কাপড় পরে আসে। আর ওই চশমা পরা গাধাটা, ওর তো হাঁটার স্টাইল দেখলেই মনে হয় জমি থেকে চাষ করে মাত্র উঠে এসেছে। আয় শোনো, আয় খ্যাত ছেলে, এদিকে আয়। অয়ন কাচুমাচু হয়ে নীলার দিকে এগিয়ে যায়। অনু আর চোখে দেখছিল তার ভাইয়ের অভিনয়। যে মানুষটা সকালে কয়েক কোটি টাকার ডিল সাইন করে এসেছে, সে এখন নীলার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমাকে রাখছেন ম্যাম, কিছু বলবেন? ম্যাম? দেখ রাহুল, আমাকে ম্যাম বলেছে। শোন, তুই তো খ্যাত, তার উপর আবার খানেও কম শুনিস মনে হয়। আমাদের টেবিল পরিষ্কার করে দিয়ে আয়। তোদের মতো নিচু জাতের লোকদের কাজই হলো আমাদের সেবা করা। আর শোন, কালকের অ্যাসাইনমেন্টটা তুই লিখে নিয়ে আসবি। যদি এক ফোঁটা ভুল হয় তবে তোকে এই কলেজের বারান্দায় কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে, মনে থাকে যেন। জি জি, আচ্ছা, আমি করার চেষ্টা করব। অয়ন যখন ফিরে আসছিল, রাহুল পেছন থেকে অয়নের পা বাড়িয়ে দিয়ে ল্যাং মারে।
অয়ন মেঝেতে পড়ে যেতেও নিজেকে সামলে নেয়। চারপাশ থেকে হাসির রোল ওঠে। অনুর আগে কাঁপতে কাঁপতে অয়নের কাছে গিয়ে দাঁড়ায়। ভাইয়া আর কত, আমি আর সহ্য করতে পারছি না। ওরা আমাদের এভাবে সবার সামনে অপমান করছে, আর তুমি মুখ বুঝে সব সহ্য করছো। তুমি কে সেটা একবার ওদের বলে দাও না কেন? শান্ত হও অনু, বড় মাছ ধরতে হলে একটু ধৈর্য ধরতে হয়। ওরা এখন নিজেদের খুব শক্তিশালী ভাবছে, ভাবুক। ওদের ওই ধম্বই ওদের পতনের কারণ হবে। এখন যদি আমি নিজের পরিচয় দেই তবে ওরা শুধু ভয় পাবে, কিন্তু আমি চাই ওদের ভিতর থেকে ভেঙে দিতে। তুই শুধু দেখ, আমি ওদের ওই কলেজের প্রতিটা ইটের সামনে অপমানিত করব। রাহুল আর নীলা তাদের আসল পরিচয় না জানতে পেরে প্রতিনিয়ত তাদের ওপর চড়াও হয়। তারা মনে মনে অয়ন আর অনুকে তুচ্ছতাচ্ছিল্য করে আনন্দ পায়, কিন্তু তারা জানে না এই অবহেলা আর অপমানের প্রতিটি হিসাব অয়ন কড়াই গণ্ডায় তুলে নেবে। অয়ন শুধু সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছে যখন সে তার স্বরূপে সবার সামনে দাঁড়াবে। কলেজের ক্যান্টিনে আজ ভিড় অন্য দিনের চেয়ে একটু বেশি। রাহুল আর নীলা তাদের একদল চাটুকার বন্ধু নিয়ে মধ্যমণি হয়ে বসে আছে। তাদের হাসাহাসি আর দম্ভে ক্যান্টিনের পরিবেশ ভারী হয়ে উঠেছে। ঠিক সেই সময় অয়ন আর অনু ক্যান্টিনের এক কোণে গিয়ে বসে। অয়ন এখনও সেই তেল চটচটে চুল আর ঢিলেঢালা পোশাকে নিজেকে ঢেকে রেখেছে। অনু চুপচাপ মাথা নিচু করে বসে থাকলেও অয়নের চোখ জোড়া সারাক্ষণ কলেজের প্রতিটি কোণ আর রাহুলকে পর্যবেক্ষণ করছিল। ওই দেখ নীলা, তোর সেই ম্যাম বলা চাকরটা আবার এসেছে। ওর সাহস তো কম না, আমাদের সামনে বসে খাওয়ার ধৃষ্টতা দেখায়। সাহস ওর বাড়েনি রে রাহুল, সাহস আমরা বাড়িয়েছি। এই যে খ্যাত ছেলে, শোন এদিকে আয়। তোর বোনটাকে বল আমার জুতোটা একটু মুছে দিতে, আসার সময় কাদা লেগেছে। তোরা তো গরিব, এসব কাজ করলে তোদের হাত ময়লা হয় না, বরং অভ্যাসে থাকবে। ভাইয়া আমি আর পারছি না, এবার কিন্তু আমি কিছু একটা করে ফেলবো। চুপ, একদম চুপ। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখানো। বাঘ যখন শিকার করে তখন সে গর্জন করে না, বরং নিজেকে লুকিয়ে রাখে। ওদের বলতে দে, ওদের দিন ফুরিয়ে আসছে। অয়ন শান্ত পায়ে নীলার টেবিলের কাছে গিয়ে দাঁড়ায়। তার চেহারায় এক ধরনের কৃত্রিম ভয় আর দ্বিধা। নীলা আর রাহুল তাকে দেখে তাচ্ছিল্যর হাসি হাসতে থাকে। পুরো ক্যান্টিনের ছাত্রছাত্রীরা এখন এই দৃশ্য দেখছে। কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না, কারণ সবাই জানে রাহুল এই কলেজের ট্রাস্টি বোর্ডের প্রভাবশালী সদস্যের ছেলে। কিরে, হা করে তাকিয়ে আছিস কেন? বোনকে ডাকতে বললাম না, নাকি তুই নিজেই আমার জুতো পরিষ্কার করে দিবে? দেখুন রাহুল সাহেব, আমরা এখানে পড়তে এসেছি। আমাদের এভাবে অপমান করা কি ঠিক হচ্ছে? আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা তো মানুষ। ও তাই নাকি? মানুষ? রাহুল দেখ, এই বস্তির ছেলেটা এখন আমাদের নীতি কথা শোনাচ্ছে। শোন, তোকে একটা কথা পরিষ্কার করে বলে দেই, এই কলেজে থাকতে হলে আমাদের পায়ের নিচে থাকতে হবে, না হলে কাল থেকে তোদের দুজনকে ঘর ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দেব। মনে রাখিস, এই কলেজের মালিকের সাথে আমাদের বাবার উঠা বসা। নীলার কথা শুনে অয়নের ঠোঁটের কোণে খুব শুকনো একটা হাসির রেখা ফুটে ওঠে, যা কেউ খেয়াল করেনি। অয়ন জানে যে এই কলেজের আসল মালিকানা এখন কার হাতে হস্তান্তরিত হয়েছে। সে খুব বিনীতভাবে সেখান থেকে ফিরে আসে এবং নিজের বোনকে নিয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। অয়ন আর অনুকে কলেজ গেটের দিকে যেতে দেখে রাহুল আর নীলা অট্টহাসিতে ফেটে পড়ে। তারা ভাবতেও পারছে না যে তারা আগুনের সাথে খেলছে। কলেজের গেটের বাইরে আয়নের ব্যক্তিগত পিএস একটি সাধারণ গাড়িতে বসে অপেক্ষা করছিল। অয়ন আড়ালে গিয়ে তার পিএসকে ফোন বের করে কিছু নির্দেশ দেয়। হ্যালো শোনো, রাহুলের বাবা এই কলেজের ফান্ড থেকে যে টাকা সরিয়েছে তার সব ডকুমেন্ট আমার কালকের মধ্যে চাই। আর হ্যাঁ, এই কলেজের যে নতুন বোর্ড মিটিং ডাকা আছে সেখানে আমি নিজে উপস্থিত থাকব, তবে অয়ন হিসাবে নয়, সেই কোম্পানির সিইও হিসাবে, যাকে তারা চেনে না। জি স্যার, সব রেডি হয়ে যাবে। কিন্তু আপনি কি এভাবেই কলেজে যাতায়াত করবেন? হ্যাঁ, খেলাটা কেবল জমে উঠতে শুরু করেছে।
ওরা আমাকে ক্ষেত বলে হাসছে তো হাসুক। যেদিন আমি আমার সিংহাসনে বসবো সেদিন যেন ওদের চোখের জল মোছার মতো কেউ না থাকে। অনুকে কলেজে রেখে আসো, আমার অবশ্যই জরুরি কাজ আছে। অয়ন অনুকে অন্য একটি গাড়িতে তুলে দিয়ে নিজে একাই গন্তব্যের দিকে রওনা হয়। তার চোখের দৃষ্টি এখন আর সেই অসহায় ছাত্রের মতো নেই। সেখানে এখন জ্বলছে প্রতিশোধের আগুন আর আত্মবিশ্বাসের দৃঢ়তা। সে জানে খুব শীঘ্রই রাহুল আর নীলার এই রাজপ্রাসাদ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কলেজের বারান্দায় আজ তুলকালাম কাণ্ড। রাহুল সবার সামনে অয়নের কলার চেপে ধরে আছে। কারণ একটাই, অয়ন ইচ্ছাকৃতভাবে রাহুলের অ্যাসাইনমেন্টের খাতায় এমন কিছু ভুল লিখেছিল যা দেখে ক্লাসের প্রফেসর রাহুলের উপর প্রচণ্ড চটেছেন। রাহুল এই অপমান সহ্য করতে না পেরে অয়নকে মারার জন্য হাত তোলে। নীলা পাশে দাঁড়িয়ে তাচ্ছিল্য সুরে অয়ন আর অনুকে গালিগালাজ করছিল। কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা গোল হয়ে দাঁড়িয়ে দৃশ্যটি দেখলেও রাহুলের ভয়ে কেউ এগিয়ে আসছিল না। তোর সাহস কি করে হলো আমার খাতায় ভুল উত্তর লেখার? তুই জানিস আমি কে? এই কলেজের ট্রাস্টি বোর্ডের মালিক আমার বাবা। আমি চাইলে আজই তোকে আর তোর এই ঢুঙ্গি বোনকে ঘর ধাক্কা দিয়ে জেল খাটাতে পারি। আমি তো ভুল ইচ্ছে করে করিনি রাহুল সাহেব, আমি তো কেবল আপনার সাহায্য করতে চেয়েছিলাম। আপনি কেন আমাকে মারতে চাইছেন? মুখ সামলে কথা বলবি। তোকে সাহায্য করতে বলেছি কে? হ্যাঁ রাহুল, ওকে শুধু মারলে হবে না, এক্ষুনি বাবাকে ফোন কর। কলেজের প্রিন্সিপালকে বলে এই খ্যাত আর ফকিন্নিটাকে পুলিশে ধরিয়ে দে। এদের সাহস বেড়েছে, এদের শিক্ষা হওয়া উচিত। রাহুল দম্ভের সাথে পকেট থেকে তার দামি আইফোন বের করে তার বাবাকে ফোন দেয়। সে স্পিকার অন করে দেয় যেন সবাই শুনতে পায় তার বাবার ক্ষমতা কতটুকু। অয়ন শান্ত চোখে রাহুলের দিকে তাকিয়েছিল। তার চোখে কোনো ভয় নেই, বরং এক ধরনের বিজয়ী হাসি খেলা করছিল। অনু পাশে দাঁড়িয়ে চুপচাপ অয়নের নির্দেশের অপেক্ষায় ছিল। হ্যালো বাবা, তুমি এখনই কলেজে আসো। এইখানে একটা খ্যাত আর সস্তা ছেলে আমার সাথে বেয়াদবি করেছে। ওর বোনটাও খুব চ্যাটাং চ্যাটাং কথা বলছে। তুমি প্রিন্সিপালকে বলো ওদের যেন এখনই পুলিশে দেওয়া হয়। রাহুল, এসব কি বলছিস? আমি এই মুহূর্তে কোনো ঝামেলায় চড়াতে পারবো না। আর তুইও এখন সাবধান থাক, একটা বড় সমস্যা হয়ে গেছে। কিসের সমস্যা বাবা? তুমি কলেজের ট্রাস্টে, তোমার কিসের ভয়? তুমি তো এই কলেজের সব। না রাহুল, আমি আর এই কলেজের ট্রাস্টি নই। আমাদের কোম্পানির আর্থিক সংকটের কারণে এই কলেজের মালিকানা আর আমাদের হাতে নেই। আজ সকালেই বোর্ড মিটিংয়ে কলেজের সব শেয়ার অন্য এক মাল্টিন্যাশনাল কোম্পানি কিনে নিয়েছে। নতুন মালিক এইমাত্র কলেজে পৌঁছেছেন। তুই কোনো ঝামেলা করিস না, বরং নতুন মালিকের সাথে পরিচয় হওয়ার চেষ্টা কর। রাহুলের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। তার চেহারার সব রক্ত যেন মুহূর্তে সাদা হয়ে যায়। নীলাও কথাটি শুনে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। কলেজের প্রিন্সিপাল আর কয়েকজন গার্ড তখন দৌড়ে সেই বারান্দার দিকে আসছিলেন। প্রিন্সিপালকে আসতে দেখে রাহুল একটু আশার আলো পায়। সে ভাবে তার বাবার ক্ষমতা চলে গেলেও প্রিন্সিপাল হয়তো তাকে সম্মান করবে। স্যার দেখুন এই ছেলেটা আমার সাথে কি করেছে। আমার বাবা হয়তো এখন মালিক নেই, কিন্তু আমরা তো এখনও এই কলেজের পুরনো মেম্বার। আপনি অয়নকে এখনই বের করে দিন। মুখ সামলে কথা বলুন রাহুল সাহেব। আপনি কি জানেন কার সাথে কথা বলছেন? আপনি যাকে অপমান করছেন উনি এই কলেজের নতুন ট্রাস্টি বোর্ডের সিইওর ছোট ভাই। আর আপনার বাবা সব শেয়ার জেনে কিনেছেন সেই কোম্পানির মালিক এখন আমাদের সামনেই আছেন। প্রিন্সিপাল রাহুলের কথা কানেই নিলেন না। তিনি সরাসরি এগিয়ে গেলেন সেই কোণে দাঁড়িয়ে থাকা অয়নের দিকে। অয়ন তখন তার চশমাটা খুলে পকেট থেকে একটা দামি রুমাল বের করে চোখ মুছছিল। তার সেই অসহায় ভাবটা নিমেষেই উধাও হয়ে গেছে। সেখানে এখন এক দাপুটে যুবকের প্রতিচ্ছবি। প্রিন্সিপাল অয়নের সামনে বিনয়ের সাথে মাথা নত করে দাঁড়ালেন। স্যার আপনাকে এই পোশাকে চিনতে আমাদের খুব ভুল হয়ে গেছে। বোর্ড মিটিং রুমে সব রেডি আছে, আপনার ব্যক্তিগত সচিব সেখানে আপনার জন্য অপেক্ষা করছেন। আমরা অত্যন্ত দুঃখিত এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য। প্রিন্সিপাল সাহেব,
এই কলেজে পড়াশোনা হবে নাকি গুন্ডামি সেটা আমি খুব তাড়াতাড়ি ঠিক করব। আর রাহুল সাহেব, আপনার বাবার ক্ষমতা দিয়ে আপনি আমাকে ভয় দেখাতে চেয়েছিলেন, বলে যাবেন না? সময় যখন গড়ে তখন রাজা ফকির হয়ে যায়, আর ফকির রাজা। আপনি যাকে ক্ষেত বলে অপমান করেছেন তার সিগনেচার ছাড়া আপনার বাবা এখন 1 টাকাও ব্যাংক থেকে তুলতে পারবেন না। রাহুল আর নীলা একে অপরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। পুরো কলেজের ছাত্রছাত্রীরা তখন অয়নের দিকে বিস্ময়ে তাকিয়ে আছে। অয়ন আর অনুকে এতদিন যারা অপমান করেছে তারা ভয়ে কাঁপতে শুরু করে। অয়ন তার পিএসের দেওয়া একটি দামি কোট গায়ে জড়িয়ে সোজা হেঁটে যায় বোর্ড মিটিং রুমের দিকে। রাহুল আর নীলা তখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে বুঝতে পারে যে তাদের অহংকারের সাম্রাজ্য আজ থেকে ধূলিসাৎ হয়ে গেল। কলেজের সেই ঘটনার পর মাত্র কয়েকটা দিন পার হয়েছে, কিন্তু রাহুল আর নীলার জীবনে যেন কয়েকটা শতাব্দী পার হয়ে গেল। অয়ন তার ছদ্মবেশে পুরোপুরি ছেড়ে এখন তার আসল রূপে ফিরে এসেছে। তার একটিমাত্র নির্দেশে রাহুলদের দীর্ঘদিনের সাজানো দুর্নীতি সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করেছে। প্রতিদিন খবরের কাগজে হেডলাইন হচ্ছে তাদের কোম্পানির নাম, ব্যাংকের টাকা আত্মসাৎ, কর ফাঁকি আর জাল কাগজপত্রের সব প্রমাণ এখন প্রশাসনের হাতে। বাবা, তুমি কিছু একটা করো। কলেজের পর এখন আমাদের একটা একটা করে ফ্যাক্টরি সিল করে দিচ্ছে। বন্ধুরা কেউ ফোন ধরছে না, সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। আমরা কি সত্যি পথে বসে যাব? আমি নিজেও জানি না কি হচ্ছে রাহুল। কোনো এক অদৃশ্য শক্তি পেছন থেকে সব সুতো নাড়ছে। যে কোম্পানিতেই হাত দিচ্ছি সেখানেই শুনছি মালিকানা পরিবর্তন হয়ে গেছে। আমাদের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কালকের মধ্যে ঋণের টাকা শোধ করতে না পারলে এই বাড়িটাও আর আমাদের থাকবে না। কিন্তু বাবা, আমাদের এত টাকা, এত গহনা, এগুলো কোথায় গেল? আমি আমার বন্ধুদের কাছে মুখ দেখাতে পারছি না, সবাই হাসাহাসি করছে। ওই খ্যাত অয়ন কি সত্যি এত ক্ষমতাশালী? ও তো আমাদের বাড়ি তাড়িয়ে দেওয়া একটা ছেলে ছিল। ঠিক সেই সময় একদল ব্যাংক কর্মকর্তা আর পুলিশ তাদের বাড়িতে প্রবেশ করে। বাড়ির প্রতিটি কোণে তখন হাহাকার। দীর্ঘদিনের জমানো সব বিলাসিতা এখন ক্রোক করা হচ্ছে। রাহুল আর নীলা অসহায়ভাবে দেখছিল কিভাবে তাদের দামি গাড়িগুলো ক্রেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের থাকার এই বিলাসবহুল রাজপ্রাসাদটিও এখন ব্যাংকের দখলে। পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই তাদের কাছে। দুঃখিত জনাব, আপনাদের এই বাড়ি নিলাম হয়ে গিয়েছে। আপনাদের হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে। এর মধ্যে বাড়ি খালি করে দিন। নতুন মালিকের লোকেরা এখনই দখল নিতে আসবে। কে সেই মালিক? আমাদের এত বড় বাড়ি এক নিমিষে কে কিনে নিল? সে নাম প্রকাশ করার অনুমতি আমাদের নেই, তবে তিনি খুব প্রভাবশালী একজন ব্যক্তি। আপনারা দয়া করে সহযোগিতা করুন। রাহুল আর নীলা তাদের বাবাকে নিয়ে এখন আক্ষরিক অর্থেই পথের ভিখারি। আত্মীয় স্বজন কেউ তাদের আশ্রয় দেওয়ার সাহস পেল না। শেষমেশ কোনো উপায় না পেয়ে তারা এসে হাজির হলো অয়নের বাবার পুরনো বাড়িতে, যে বাড়িতে একসময় অয়নকে চুরির অপবাদ দিয়ে বের করে দেওয়া হয়েছিল। রাহুলের বাবা আসলে অয়নের সৎমায়ের আপন ভাই, তাই নিজের বোনের বাড়িতে আশ্রয় পাওয়া ছাড়া তাদের আর কোনো পথ খোলা ছিল না। দাদা, তোমাদের এই অবস্থা কিভাবে হলো? আমি তো ভাবতেও পারিনি তোমরা এভাবে সব হারিয়ে নিঃস্ব হয়ে আমার কাছে আসবে। আমার নিজেরই সংসারে এখন অশান্তি। অয়নের বাবা সারাদিন অয়নের জন্য আফসোস করে। বোন, আমাদের সব শেষ হয়ে গেছে। ওই অয়ন ছেলেটা কোনো সাধারণ মানুষ নয়, ও একটা রাক্ষস। ও আমাদের তিলে তিলে শেষ করে দিচ্ছে। আপাতত আমাদের এই বাড়িতে একটু মাথা গোজার ঠাঁই দে। আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। অয়নের বাবা দরজার একপাশে দাঁড়িয়ে সব দেখছিলেন। তার মনে পড়ে যাচ্ছিল সেই রাতের কথা, যেদিন অয়ন আর অনুকে বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তিনি। আজ তার শ্যালক আর তার পরিবার একই অবস্থায় তার দুয়ারে এসে দাঁড়িয়েছে। অয়নের বাবা বুঝতে পারছিলেন এটা হয়তো প্রকৃতির কোনো বিচার। রাহুল আর নীলার দম্ভের প্রসাদ এখন ধূলিসাৎ। মাত্র কয়েকদিনের ব্যবধানে তাদের সাজানো ব্যবসা আর বিলাসবহুল জীবন অদৃশ্য কোনো ঝড়ে তছনছ হয়ে গিয়েছে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আলিশান বাড়ি সবই এখন প্রশাসনের দখলে।
আত্মীয় স্বজন বা বন্ধুদের দ্বারে দ্বারে ঘুরেও যখন কোনো আশ্রয় মিলল না, তখন উপায় না পেয়ে তারা তাদের বাবা অর্থাৎ রাহুলের বাবাকে নিয়ে এসে উঠল অয়নের বাবার সেই পুরনো বাড়িতে, যে বাড়িতে এককালে অয়নকে চুরির অপবাদ দিয়ে তারা চূড়ান্ত অপমান করেছিল। দেখ বোন, আমাদের সব শেষ হয়ে গিয়েছে। কোন অদৃশ্য শক্তি আমাদের পেছনে লেগেছে আমি জানি না। এক রাতেই আমাদের কোটি কোটি টাকার সাম্রাজ্য ছাই হয়ে গেল। এখন তোদের এই বাড়িতে একটু মাথা গোজার ঠাঁই না দিলে আমাদের আত্মহত্যা করা ছাড়া উপায় নেই। তুমি এসব কি বলছো দাদা? এই বাড়ি তো তোমারই। তোমার এই অবস্থা থেকে আমার বুক ফেটে যাচ্ছে। তোমরা এখানে থাকো, দেখি গিন্নিকে বলে কি করা যায়। অয়নের বাবা আগে থেকেই মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। তার নিজের ছোটখাটো যে ব্যবসাটি ছিল, হঠাৎ সেখানেও ধস নামতে শুরু করেছে। সাপ্লাই চেন বন্ধ হয়ে যাচ্ছে, পুরনো ক্লায়েন্টরা চুক্তি বাতিল করেছে। কেন এমন হচ্ছে তিনি বুঝতে পারছেন না। বাড়ির ড্রয়িং রুমে যখন রাহুলের অসহায় অবস্থায় দেখলেন, তার কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হলো। তিনি এখনও জানেন না তার ত্যায্য করা ছেলে অয়ন এখন কোন অবস্থানে পৌঁছেছে। তোমাদের এই অবস্থা দেখে আমি অবাক হচ্ছি, কিন্তু শুধু তোমরা নও, আমার ব্যবসায়ও হঠাৎ করে খুব সমস্যা শুরু হয়েছে। মনে হচ্ছে কেউ একজন তিলে তিলে আমাদের চারপাশ থেকে ঘিরে ধরছে। আমাদের পরিবারের ওপর দিয়ে এই কিসের ঝড় যাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। বাবা, এটা নিশ্চয়ই ওই কোনো বড় সিন্ডিকেটের কাজ। কিন্তু আমাদের মতো মানুষের সাথে কেন এমন হবে? আমরা তো কারো ক্ষতি করিনি। চুপ কর রাহুল, আমরা কারো ক্ষতি করেছি সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমাদের এই দুর্দশার পেছনে কে আছে, যে আমাদের এই পুরনো বাড়িতে থাকতে বাধ্য করলো। তার চেহারাটা কি আমরা কোনোদিন দেখতে পাবো না? বাড়ির সবাই যখন চিন্তায় মগ্ন, তখন বাইরে একটা নামি ব্র্যান্ডের গাড়ি এসে থামার শব্দ পাওয়া গেল, তবে কেউ নামল না। জানালার পর্দা সরিয়ে রাহুল দেখল একজোড়া তীক্ষ্ণ চোখ গাড়ির কালো কাচের আড়াল থেকে বাড়ির দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর গাড়িটি স্টার্ট দিয়ে চলে গেল। বাড়ির ভেতরে তখন এক অদ্ভুত থমথমে পরিবেশ। অয়নের সৎমা বারবার ঠাকুর ঘরে গিয়ে প্রার্থনা করছেন, কিন্তু তার মনের কোণে এক অদৃশ্য ভয় দানা বাঁধছে। তার কি মনে পড়েছে সেই কিশোর অয়নের অভিশাপের কথা? কাল সকালে আমাকে এক বড় কোম্পানির সিইওর সাথে দেখা করতে যেতে হবে। শুনেছি তিনিই নাকি আমাদের এই এলাকার সব ছোট বড় ব্যবসার শেয়ার কিনে নিচ্ছেন। তার সাথে কথা বলতে পারলে হয়তো আমাদের বাঁচার একটা রাস্তা মিলবে। যদি তিনি আমাদের সাহায্য না করেন, তবে এই বাড়িটাও আমাদের নিলামে তুলতে হবে। কার সাথে দেখা করতে হবে? নাম জানো সেই মালিকের? না, তার পরিচয় খুব গোপনে রাখা হয়েছে। সবাই তাকে শুধু এস বলেই চেনে। কালকের মিটিংটাই হয়তো আমাদের শেষ ভরসা। পুরো পরিবার এখন এক অজানা আতঙ্কে কাঁপছে। তারা জানে না যে অয়ন আর অনুর ছায়া তাদের প্রতিটা পদক্ষেপে লেগে আছে। অয়ন এখনও তার বাবার সামনে আসার প্রয়োজন বোধ করেনি। সে চাচ্ছে তার বাবা এবং সৎমা যেন নিজেদের অসহায়ত্বের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, ঠিক যেমনটা সে আর অনু সেদিন বৃষ্টির রাতে পৌঁছেছিল। পর্দার আড়াল থেকে খেলাটা এখন কেবল রহস্যময় হতে শুরু করেছে। সকাল থেকে অয়নের বাবার বুকে এক অজানা দুরু দুরু কাঁপন। আজ তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। তার ঢুকতে থাকা ব্যবসাটাকে বাঁচানোর শেষ সুযোগ এই এএস কোম্পানির মালিকের সাথে দেখা করা। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মলিন চেহারাটা একবার দেখলেন। যে দম্ভ নিয়ে তিনি একদিন নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, আজ সেই দম্ভ কোথায় যেন হারিয়ে গিয়েছে। ছেঁড়া স্বপ্নগুলো জোড়া লাগানোর আশায় তিনি রওনা হলেন শহরের সেই আকাশচুম্বী অফিসের দিকে। অফিসের বিশাল লবিতে দাঁড়িয়ে তিনি দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অবশেষে সিইওর রুমে ঢোকার অনুমতি পেলেন। স্যার, আমি আপনার সময় নষ্ট করতে চাই না। আমার ব্যবসাটা খুব বিপদে আছে। আপনি যদি একটু সাহায্য করতেন। আমি শুনেছি আপনি এখন এই পুরো শহরের ব্যবসার নিয়ন্ত্রক। দয়া করে আমাদের উপর একটু সদয় হন। রুমের বিশাল রিভলভিং চেয়ারটি জানালার দিকে মুখ করা ছিল। অয়নের বাবার কথা শেষ হওয়ার মাত্রই চেয়ারটি আস্তে করে ঘুরল। সামনের মানুষটিকে দেখে অয়নের বাবার পায়ের তলার বাটি যেন সরে গেল। তিনি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। দামি স্যুট পরা তীক্ষ্ণ দৃষ্টি আর ব্যক্তিত্বে ভরপুর যে যুবকটি সামনে বসে আছে,
সে আর কেউ নয়, তার নিজের ছেলে অয়ন। অয়ন শান্ত ভঙ্গিতে একটি কলম দিয়ে টেবিলে টোকা দিচ্ছিল। বসুন জনাব, আপনি তো সাহায্য চাইতে এসেছেন, দাঁড়িয়ে কেন? এই অফিসে সবাই নিয়ম মেনে চলে। আপনার ফাইলগুলো আমি দেখছি। অয়ন, তুই তুই এখানে এই চেয়ারে কি করছিস? তার মানে এই পুরো কোম্পানির মালিক তুই? এস মানে কি অয়ন সুলতান? অয়নের বাবার মনে তখন এক বিচিত্র অনুভূতির খেলা চলছে। একদিকে তার নিজের সন্তান দেশের সেরা ধনী এবং প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়েছে, এই ভেবে তার বুকের ছাতি গর্বে ভরে উঠেছে। তিনি মনে মনে প্রচণ্ড খুশি যে তার রক্ত আজ সবাইকে ছাড়িয়ে শীর্ষে পৌঁছেছে। কিন্তু অন্যদিকে তার চরম অপরাধবোধ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। অয়নকে তিনি একদিন চোর অপবাদ দিয়েছিলেন। সেই অপমানের কথা মনে পড়তেই তার আনন্দ মুখে ফুটে উঠতে পারল না। তিনি নিজেকে সামলে নিয়ে মুখ শক্ত করে রাখলেন। কেন, আমাকে কি এই চেয়ারে মানাচ্ছে না বাবা? ওহ, দুঃখিত। আমি তো আপনার ত্যায্য করা সন্তান। আমার তো হওয়ার কথা ছিল কোনো বস্তির চোর বা মাদকাসক্ত, তাই না? যেমনটা আপনি আর আপনার সুযোগ্য স্ত্রী সেদিন বিশ্বাস করেছিলেন। আমি জানতাম না তুই এতদূর পৌঁছে যাবি, তবে ভালো লাগলো তুই অন্তত পথে বসে যাসনি। এখন কাজের কথায় আসি। আমার ব্যবসায় কেন তুই বাধা দিচ্ছিস অয়ন? বাবা হয়ে তোর কাছে কি আমার এই দাবিটুকুও থাকবে না? দাবি তো ভালোবাসা থেকে জন্মায় বাবা, আর আপনি তো সেদিন সব ভালোবাসা আর বিশ্বাস বৃষ্টির জলে ধুয়ে মুছে দিয়েছিলেন। মনে রাখবেন, আমি এখন ব্যবসায়ী, আর ব্যবসায় লাভ ছাড়া আমি কিছুই বুঝি না। আপনি এবং আপনার শালক রাহুল যা করেছেন তার প্রতিটি হিসাব এখন আমার ল্যাপটপে। সাহায্য পেতে হলে আপনাকে আগে সেই দিনটির সত্যতা স্বীকার করতে হবে। অয়ন একটা ফাইল তার বাবার দিকে এগিয়ে দিল। সেখানে রাহুলের করা সব জালিয়াতির প্রমাণ স্পষ্ট হয়ে আছে। অয়নের বাবা বুঝতে পারছিলেন অয়ন এখন দয়া করার পাত্র নয়। তিনি মনে মনে অয়নের এই কঠোরতা দেখেও অদ্ভুত এক তৃপ্তি পাচ্ছিলেন যে ছেলেটা অন্তত মাথা নিচু করে থাকতে শেখেনি। কিন্তু মুখে তিনি কোনো কোমলতা প্রকাশ করলেন না। বাড়ি যান, গিয়ে আপনার প্রিয়তম স্ত্রী আর তার ভাইদের জিজ্ঞেস করুন সেই ড্রয়ারের টাকাটা আসলে কোথায় গিয়েছিল। যেদিন সত্যটা নিয়ে আসবেন সেদিনই অয়ন সুলতান আপনার কথা ভেবে দেখবে, আর তার আগে নয়। এখন আপনি আসতে পারেন। অয়নের বাবা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় একবার পেছনে ফিরে তাকালেন। তার চোখে এক পলকের জন্য গর্বের অশ্রু দেখা দিলেও তিনি তা দ্রুত মুছে ফেললেন। অয়ন তখন ল্যাপটপের দিকে ঝুঁকে পড়েছে, যেন তার সামনে কোনো রক্তমাংসের বাবা নয়, বরং একজন সাধারণ মক্কেল এসেছিল। রহস্যের জট এবার ধীরে ধীরে রাহুলদের বাড়ির অন্দরমহলের দিকে মোড় নিতে শুরু করেছে। অয়নের অফিসের সেই বিশাল কেবিন থেকে বেরিয়ে আসার পর অয়নের বাবার সারা শরীর থরথর করে কাঁপছিল। লিফটে নামার সময় তিনি আয়নায় নিজের প্রতিছবি দেখলেন। চোখের কোণে জল থাকলেও ঠোঁটের কোণে এক অদ্ভুত প্রশান্তি। তবে বাড়িতে ফেরার পথটা ছিল কুয়াশাচ্ছন্ন আর রহস্যে ঘেরা। তিনি ভাবছেন অয়নকে সত্যি তাকে ক্ষমা করতে পারবে, নাকি এই সাফল্যর চূড়ায় বসে সে কেবল ধ্বংসের ছক কষছে। বাড়িতে ঢোকার সময় তার চেহারায় এক পাথরে গাম্ভীর্য ফুটে উঠল, যা দেখে বাড়ির বাতাসের উষ্ণতা যেন এক নিমেষেই কমে গেল। বাড়িতে কি সবাই আছো? রাহুল, নীলা, তোমরা সবাই এখন ড্রয়িং রুমে আসো। আমার তোমাদের কাছে কিছু প্রশ্ন আছে। কি হয়েছে গো, তুমি ওভাবে তাকাচ্ছ কেন? ওই বড় কোম্পানির মালিকের সাথে কি দেখা হয়েছে? উনি কি আমাদের সাহায্য করবেন বলেছেন? হ্যাঁ ফুপা, বলুন না। আমাদের ফ্যাক্টরিগুলোর কথা কি কিছু বললেন উনি? আমাদের এই খারাপ সময় কি এবার কাটবে? রাহুল আর নীলা একরাশ আশা নিয়ে অয়নের বাবার সামনে গিয়ে দাঁড়ালো। তারা ভাবছিল হয়তো কোনো জাদুর কাঠির ছোঁয়ায় তাদের সব দেনা মুছে যাবে। কিন্তু অয়নের বাবা পকেট থেকে কোনো চেক বই বের করলেন না, বরং বের করলেন একটি নীল রঙের ফোল্ডার। সেটা টেবিলের উপর ছড়িয়ে দিতেই সেখান থেকে বেরিয়ে এলো কিছু পুরনো ব্যাংক স্টেটমেন্ট আর রাহুলের সই করা কিছু গোপন নথিপত্র। রাহুলের চেহারা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সাহায্য পরে হবে রাহুল, আগে বলো এই কোম্পানিতে তোমার নামে কতগুলো বেনামি অ্যাকাউন্ট কেন?
আর নীলা, তোমার গয়নাগুলো কি সত্যি ব্যাংক থেকে কেনা, নাকি আমাদের ব্যবসার ইনভয়েস জালিয়াতি করে আনা? আজ আমি কোনো মিথ্যে শুনবো না। এসব তুমি কি বলছো? নিশ্চয়ই ওই সিইও তোমাকে ভুল বুঝিয়েছে। আমাদের কেন এসব করতে হবে? সে কে যে আমাদের পরিবারের মাঝে সন্দেহ ঢুকাচ্ছে? সে কে সেটা জানার আগে নিজের আয়নায় মুখ দেখো। আর সব থেকে বড় রহস্য যেটা আমি আজ সমাধান করতে চাই, অয়নকে যেদিন চুরির অপবাদ দিয়ে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, সেদিন ড্রয়ারের টাকাটা আসলে কে নিয়েছিল। কারণ আজ আমি জানতে পেরেছি ওই টাকাটা ড্রয়ারের ছিলই না, সেটা আগেই কেউ সরিয়ে নিয়েছিল। অয়নের বাবার এই আকস্মিক প্রশ্নে ড্রয়িং রুমে এক ভূতরে নীরবতা নেমে এলো। অয়নের সৎমা বারবার আঁচল দিয়ে কপালের ঘাম মুছছেন। নীলা আর চোখে রাহুলের দিকে তাকালো, আর রাহুলের গলার কাছে ধুকপুকনি স্পষ্ট দেখা যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে বাড়ির সামনের বড় জানালার কাছটি খটখট করে কেঁপে উঠল, যেন বাইরে কোনো ঝড় আসছে। অয়নের বাবা সোফায় বসে তাদের প্রতিটি ক্ষুদ্র প্রতিক্রিয়া খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছিলেন। তুমি কি পাগল হয়ে গিয়েছো? এতদিন পর আবার সেই চোর ছেলের কথা কেন তুলছো? অয়ন টাকা নিয়েছে বলেই তো আমরা ওকে তাড়িয়েছি। এখন অভাবে পড়ে তোমার মতিভ্রম হয়েছে নাকি? মতিভ্রম আমার সেদিন হয়েছিল, যেদিন আমি তোমাদের কথা বিশ্বাস করেছিলাম। আজ যে সত্যটা আমি জেনে এসেছি তা শোনার পর তোমাদের পায়ের তলার মাটি থাকবে না। তোমরা যাকে চোর বলে বাড়ি থেকে বের করেছিলে, সে আজ এই শহরের সবকিছুর মালিক। যে এস কোম্পানির মালিকের কাছে আমি মাথা নত দাঁড়িয়েছিলাম, সে আর কেউ নয়, সে আমাদের অয়ন। ড্রয়িং রুমের বাতিটা হঠাৎ করে একবার জ্বলে উঠেই নিভে গেল, আবার জ্বলে উঠল। অয়নের সৎমা অস্ফুট স্বরে একটা চিৎকার দিয়ে ধপ করে সোফায় বসে পড়লেন। রাহুল আর নীলা একে অপরের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন তারা কোনো বড় অপরাধে ধরা পড়া আসামি। অয়নের বাবা বুঝতে পারলেন রহস্যের সুতো এখন তার হাতে। ঘরের এক কোণে রাখা অয়নের ছোটবেলার একটা পুরনো ছবি তখন মেঝের উপর পড়ে গিয়ে কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। রহস্যটা আর ধামাচাপা দেওয়ার মতো অবস্থায় নেই। ড্রয়িং রুমের গুমট নীরবতা যেন এক মুহূর্তেই ফেটে পড়ল। রাহুল আর নীলা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে অয়নের বাবার দিকে তাকিয়ে আছে। তাদের কানে যেন এখনও অয়নের বাবার শেষ কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। অয়ন নামের সেই খ্যাত ছেলেটি যাকে তারা কলেজে প্রতিদিন অপমান করেছে, সেই যে তাদের ফুপুর সেই তাড়িয়ে দেওয়া সৎ ছেলে, এই ধ্রুব সত্যটি তারা মেনে নিতে পারছে না। ঘরের ভেতরের পরিবেশ এখন এক চরম অস্বস্তিতে ভারী হয়ে উঠেছে। হুপা, আপনি কি সুস্থ আছেন? আপনি বলতে চাইছেন ওই কলেজের যে ছেলেটা ছেঁড়া জামা কাপড় পরে আসতো, যাকে আমরা প্রতিদিন তুচ্ছ তাচ্ছিল্য করেছি, সেই অয়ন আমাদেরই সেই বাড়ি ছাড়া ভাই? আর ওই অনু মেয়েটা আমাদেরই বোন? এটা হতেই পারে না। অয়ন তো একটা ফকির ছিল। ও বড় জোর কোনো গ্যারেজে কাজ করার যোগ্য। ও কিভাবে দেশের টপ মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক হবে? ফুফা, নিশ্চয়ই সেই সিও আপনার সাথে কোনো মজা করেছে। তোরা এখনো ঘোরের মধ্যে আছিস রাহুল? আজ নিজের চোখে দেখে এসেছি ওর ক্ষমতা। যে চেয়ারে ও বসে আছে সেখানে পৌঁছানোর স্বপ্ন দেখাও তোদের মতো অকর্মণ্যদের জন্য পাপ। আর হ্যাঁ, অনুই সেই মেয়ে যাকে তোরা কলেজে সবার সামনে অপমান করেছিস, অথচ তোরা জানিসও না যে অয়ন আর অনুর করুণার উপর তোদের পুরো বংশের রুটি রুজি এখন নির্ভর করছে। রাহুল আর নীলার চেহারার সেই চিরচেনা দম্ভ এখন কর্পূরের মতো উড়ে গিয়েছে। তাদের চোখে এখন ফুটে উঠেছে চরম আতঙ্ক। তারা ভাবছে সেই দিনগুলোর কথা, যখন তারা অয়নকে দিয়ে জুতো পরিষ্কার করানোর কথা বলেছিল, কিংবা অনুকে সবার সামনে নিচু জাতের বলে গালি দিয়েছিল। অয়নের সৎমা তখনও বিড়বিড় করে কী যেন বলছিলেন। তার মুখটা কাগজের মতো সাদা হয়ে গিয়েছে। তিনি বুঝতে পারছেন তার সাজানো বাগান এবার তছনছ হওয়ার সময় এসেছে। অয়ন যদি সত্যি এত বড় লোক হয়ে থাকে, তবে ও আমাদের সাহায্য করবে না, ও আমাদের ধ্বংস করে দেবে। ও তো আমাদের ক্ষমা করবে না। দাদা, তুমি রাহুল আর নীলাকে নিয়ে এখান থেকে কোথাও পালিয়ে যাও। অয়ন আমাদের ছেড়ে দিবে না। পালাবি কোথায়? অয়ন এখন যে ক্ষমতায়, উচ্চ ক্ষমতায় আছে, সেখান থেকে তোদের প্রতিটা নিঃশ্বাসের হিসাবও রাখতে পারে। আমি অবাক হচ্ছি এটা ভেবে যে তোরা দিনের পর দিন ওদের সাথে একই কলেজে ছিলি, অথচ চিনতে পারলি না।
নাকি নিজেদের অহংকারে এতটাই অন্ধ ছিলি যে রক্তকে চেনার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলি? আমরা তো মনে করেছিলাম ওরা সাধারণ কোনো গরিব ঘরের ছেলেমেয়ে। ফুপু, তুমি তো বলেছিলে অয়ন কোনোদিন উন্নতি করতে পারবে না। এখন আমাদের কি হবে? অয়ন তো আমাদের একটা কোম্পানিতেও তালা ঝুলিয়ে দিয়েছে। ও যদি এখন প্রতিশোধ নিতে আমাদের পুলিশে দেয়। আমার তো ভাবলে গা শিউরে উঠছে। কলেজের সেই স্থির চাউনি, ও তো চোখের ইশারা আমাদের শাসন করত, আর আমরাও ভাবতাম ও ভয় পেয়েছে। ও আসলে আমাদের নিয়ে খেলছিল রাহুল। আমরা ওর সাজানো জালে নিজেরাই গিয়ে ধরা দিয়েছি। রাহুল আর নীলা এখন বুঝতে পারছে কেন তাদের কোম্পানিগুলো একটা একটা করে দেউলিয়া হয়ে যাচ্ছিল, কেন হঠাৎ করে তাদের রাজপ্রাসাদ নিলামে উঠে গেল। এই সব কিছুর মাস্টার মাইন্ড আর কেউ নয়, স্বয়ং অয়ন। অয়নের বাবা সোফা থেকে উঠে জানালার দিকে গিয়ে দাঁড়ালেন। বাইরের অন্ধকার আকাশে তখন বিদ্যুতের ঝলকানি দেখা দিচ্ছে। তিনি জানেন ঝড় কেবল শুরু হয়েছে, আসল ধ্বংসলীলা এখনো বাকি। রাহুল আর নীলার পতন এখন কেবল সময়ের ব্যাপার। অয়নের বাবার শেষ আশাটুকু নিভে গেল। অয়নের অফিস থেকে ফেরার দুদিন পরই আদালত থেকে নোটিশ আসে যে তার দীর্ঘদিনের পুরনো ব্যবসাটি সম্পূর্ণভাবে দেউলিয়া ঘোষিত হয়েছে। পাওনাদারদের চাপে এবং ঋণের বোঝা সইতে না পেরে অয়নের বাবার পৈতৃক ভিটে বাড়িটি নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। রাহুল আর নীলা তখন বাড়ির এক কোণে নিজেদের মালপত্র গোছাতে ব্যস্ত। তাদের দম্ভ এখন কান্নায় রূপান্তরিত হয়েছে। অয়নের সৎমা বারবার মূর্ছা যাচ্ছেন, কারণ যে ক্ষমতার দাপট তিনি দেখাতেন আজ তা ধূলিসাৎ। বিশ্বাস করো রাহুল, আমি কল্পনা করতে পারিনি আমার নিজের হাতে করা এই ঘরটা এভাবে নিলামে উঠবে। আজ আমাদের দাঁড়ানোর মতো কোনো মাটি নেই। অয়ন কি সত্যি এতটা পাষাণ হয়ে গেল যে নিজের বাবার মাথা গোঁজার ঠাঁইটুকুও কেড়ে নিল? ফুফা, ও এখন আর আপনার ছেলে নেই। ও এখন একটা দানব। ও আমাদের তিলে তিলে মারছে। এই বাড়িটা নিলামে উঠলে আমরা পথে বসে যাব। নীলা আর আমি কোথায় থাকবো এখন? আমাদের পাপের শাস্তি মনে হয় এভাবেই শুরু হলো। ফুপি ফুপি তো সারা দিন কান্নাকাটি করেছে, কিন্তু ওই অয়ন কি একবারও আসবে না? ও কি আমাদের এই দুর্দশা দেখে আনন্দ পাচ্ছে? নিলামের দিন সকালে বাড়ির সামনে একটা বড় জটলা তৈরি হলো। পাওনাদার, ব্যাংক কর্মকর্তা আর কিছু দালাল জড়ো হয়েছে বাড়িটির ডাক দেওয়ার জন্য। অয়নের বাবা ম্লান মুখে বারান্দায় বসে আছেন। ঠিক সেই সময় কয়েকটি কালো রঙের বিলাসবহুল গাড়ি এসে বাড়িটির সামনে থামলো। গাড়ি থেকে একদল বডিগার্ড নামলো আর তাদের মাঝখান থেকে বেরিয়ে এলো দামি স্যুট পরা অয়ন আর তার পাশে মার্জিত পোশাকে অনু। অয়নকে দেখে নিলামে উপস্থিত সবাই মাথা নিচু করে সম্মান জানালো। স্যার, আপনি কি এই বাড়ির নিলামে অংশ নিতে চান? এই সম্পত্তির প্রাথমিক দাম ধার্য করা হয়েছে 1 কোটি টাকা। 1 কোটি নয়, আমি এই বাড়ির জন্য ডাবল টাকা দেব, 2 কোটি টাকা। আর এই মুহূর্তে সব লেনদেন শেষ করতে চাই। আমি চাই না এই বাড়ির উপর অন্য কারোর নাম লেখা থাকুক। অয়নের কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। অয়নের বাবাও স্তম্ভিত হয়ে অয়নের দিকে তাকিয়ে রইলেন। ডবল দাম দিয়ে নিজের বাবার বাড়ি কেনা, এটা কি করুণা নাকি ক্ষমতার দাপট, তা কারোরই মাথায় ঢুকল না। অয়ন সরাসরি অঙ্কের চেকটি ব্যাংক কর্মকর্তার হাতে ধরিয়ে দিল। কিছুক্ষণ পর বাড়ির মালিকানার কাগজপত্র অয়নের হাতে সোপর্দ করা হলো। রাহুল আর নীলা তখন দরজার আড়ালে দাঁড়িয়ে ভয়ে কাঁপছিল। প্রিন্সিপাল সাহেব, সরি, ব্যাংক কর্মকর্তা সাহেব, লোন কি শোধ হয়েছে? এখন কি আমি বলতে পারি এই বাড়ির প্রতিটি ইটের মালিক এখন অয়ন সুলতান? অবশ্যই স্যার, সব দেনা শোধ হয়ে গেছে। এখন থেকে এই বাড়ি আপনার। আমরা আমাদের কাজ শেষ করছি। অয়ন ধীর পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। অনু তার ভাইয়ের পাশে ছায়ার মতো লেগে আছে। বাড়ির বারান্দায় তখন অয়নের বাবা অসহায়ভাবে দাঁড়িয়ে। অয়ন তার বাবার খুব কাছে গিয়ে দাঁড়ালো। তার চোখে কোনো কোমলতা নেই, আছে এক অদ্ভুত স্থিরতা। অয়নের সৎমা তখন ঘর থেকে বেরিয়ে এসে অয়নের পা ধরতে গেলেন, কিন্তু অয়ন 1 পা পিছিয়ে গেল। এই বাড়িটা আমার শৈশবের স্মৃতি, আমার মায়ের শেষ চিহ্ন, তাই এটাকে আমি অন্যের হাতে যেতে দেইনি। তবে মনে রাখবেন বাবা,
আমি এই বাড়িটা কিনেছি একজন ব্যবসায়ী হিসাবে, সন্তান হিসাবে নয়। আজ থেকে আপনারা এই বাড়িতে আমার ভাড়াটিয়া হিসেবে থাকবেন। আর রাহুল, নীলা, তোমাদের জন্য আমার বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে। তোমরা তো ক্ষেত আর গরিবদের জুতো পরিষ্কার করতে বলতে, তাই না? অয়নের কথা শুনে রাহুল আর নীলার বুকের ধুকপুকুনি বন্ধ হওয়ার উপক্রম হলো। তারা বুঝতে পারল অয়ন কেবল বাড়ি কেনেনি, সে তাদের স্বাধীনতাও কিনে নিয়েছে। অয়ন বাড়ির চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল। যে উঠানে একদিন তাকে অপমান করা হয়েছিল, আজ সেই উঠান তার সাফল্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অয়ন এখন বাড়ির মালিক, তবে এই মালিকানা কেবল কাগজের নয়, বাড়ির প্রতিটা মানুষের ভাগ্য এখন তার হাতের মুঠোয়। অয়ন বাড়িতে প্রবেশ করার পর থেকেই এক ভুতুড়ে নীরবতা আর আতঙ্ক সবাইকে ঘিরে ধরেছে। যে ডাইনিং টেবিলটায় একসময় অয়নকে বসতে দেওয়া হতো না, আজ অয়ন সেখানে রাজার মতো বসে আছে। আর একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাহুল, নীলা এবং তাদের পরিবার। রাহুল, কাল থেকে তুই আমার পার্সোনাল অফিসের সব ময়লা পরিষ্কার করবি। আর নীলা, তোর কাজ হবে অনুর কাপড় ধোয়া এবং ঘর মোছা। যেহেতু তোরা আমার বাড়িতে থাকিস, তাই তোদের শ্রম দিয়েই তোদের থাকার ভাড়া শোধ করতে হবে। আমার বাড়িতে বসে খাওয়ার কোনো সুযোগ নেই। অয়ন, মানে স্যার, আমি তো এই সব কাজ কোনোদিন করিনি। আমি বড়জোর আপনার অফিসে কোনো ভালো পোস্টে কাজ করতে পারি। আপনি আমাকে দিয়ে এইসব করাবেন না প্লিজ। সাহস তো তোর কম না রাহুল, আমার সামনে দাঁড়িয়ে তর্ক করছিস? গার্ড, ওকে মনে করিয়ে দাও ও এখন কার সামনে দাঁড়িয়ে আছে। অয়নের ইশারায় তার বডিগার্ড এগিয়ে এসে রাহুলের পেটে সজোরে একটা ঘুষি মারে। রাহুল ব্যথায় কুকড়ে মেঝের উপর পড়ে যায়। নীলা চিৎকার করে কাঁদতে শুরু করলে অয়ন তার দিকে একজোড়া জ্বলন্ত চোখে তাকায়। নীলার চিৎকার গলার কাছে আটকে যায়। অয়নের বাবা পাশ থেকে এসব দেখছিলেন। তার চোখে জল আসলেও মুখ দিয়ে কোনো কথা বের করার সাহস পেলেন না। কান্না থামাও নীলা, তোমাদের এই কান্না আমার কানে গান হিসেবে বাজে। মনে আছে তো, ওর যখন কাঁদতে কাঁদতে তোদের হাতে পায়ে ধরছিল, তোরা তখন হাসাহাসি করছিলি। আজ সেই হাসির হিসাব দেওয়ার সময় এসেছে। কাল থেকে যদি তোদের কাজে এক বিন্দু ভুল দেখি, তবে তোদের দুজনকে এই বাড়ির অন্ধকার গুদামে আটকে রাখা হবে। আমাদের মাফ করে দাও ভাইয়া, আমরা বুঝতে পারিনি তুমি এত বড় কিছু হয়ে যাবে। আমরা ভুল করেছি। ভাইয়া ডাকবে না নীলা, তোদের মতো বিষাক্ত শব্দের মুখে এই পবিত্র ডাক মানায় না। আর শোনো মা, সৎ মায়ের দিকে তাকিয়ে বললাম, আপনি তো খুব ভালো রান্না করেন, তাই না? আজ থেকে বাড়ির বাবুর্চিকে ছুটি দিয়ে দিলাম। আপনি রান্না করবেন, তবে শর্ত একটাই, যতক্ষণ না আমি আর অনু খাওয়া শেষ করছি, ততক্ষণ আপনি বা আপনার পরিবার খাবারের দ্বারে কাছেও আসতে পারবে না। বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই তোমাদের দেওয়া হবে। অয়নের মানসিক নির্যাতন রাহুল আর নীলাকে ভেতর থেকে তুমড়ে মুচড়ে দিচ্ছিল। অয়ন তাদের প্রতিটা মুহূর্তকে বিস্ময় করে তুলছিল। রাতে যখন সবাই ঘুমানোর চেষ্টা করছিল, অয়ন তাদের ঘর থেকে সব ফ্যান আর এসি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। প্রচণ্ড গরমে আর মশার কামড়ে রাহুল আর নীলা ছটফট করছিল। অয়ন বারান্দায় দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল, আর তার মনে পড়ে যাচ্ছিল সেই রাতের কথা, যেদিন সে আর অনু স্টেশনে বৃষ্টির মধ্যে ভেজেছিল। বাবা অয়ন, অনেক তো হলো। ওরা তো এখন তোর গোলামের মতো থাকছে, এবার কি একটু শান্তি হবি না? না বাবা, কেবল তো শুরু। আমি ওদের তিলে তিলে মারতে চাই। শরীর তো একদিন সেরে যায়, কিন্তু আত্মার যে ক্ষত ওরা আমাদের দিয়েছে, তার প্রতিশোধ আমি ওদের আত্মার উপর দিয়ে নেব। ওরা এই বাড়িতেই থাকবে, কিন্তু প্রতিটা নিঃশ্বাসে ওরা নরক দেখতে পাবে। পরের দিন ভোর হওয়ার আগেই অয়ন রাহুলকে লাথি মেরে ঘুম থেকে জাগিয়ে তোলে। তার হাতে ধরিয়ে দেয় একটা বালতি আর মোছার কাপড়। অয়ন রাহুলকে বাধ্য করে সারা বাড়ির মেঝে জিভ দিয়ে পরিষ্কার করার মতো অবস্থায় নিয়ে যেতে। নীলা তখন রান্নাঘরে ধোয়ায় কাশি দিচ্ছিল আর থালা বাসন মাজছিল। অয়নের চোখের সামনে তাদের এই রকম করুণ অবস্থা দেখেও তার মন একটুও গলল না। প্রতিশোধের আগুন তাকে এতটাই কঠোর করে তুলেছে যে সে এখন মায়ার অতীত। টানা কয়েকদিনের অমানসিক পরিশ্রম আর লাঞ্ছনায় নীলার শরীরের সাথে সাথে মনের দম্ভ ভেঙে চুরমার হয়ে গিয়েছে।
যে মেয়েটি একসময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রূপ আর আভিজাত্যর অহংকার করত, সেই নীলা এখন রান্নাঘরের কালি ঝুলি মাখা এক সাধারণ দাসী। সারা রাত গরমে ছটফট করা আর সারাদিন অনুর হুকুম পালন করতে করতে সে বুঝতে পেরেছে যে মানুষের ওপর অন্যায় করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। অহংকার যে সত্যি পতনের মূল, সেই চরম শিক্ষা সে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। অয়ন ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি আমি কতটা নিচ্ছিলাম। অহংকার আমার চোখ বন্ধ করে দিয়েছিল। আমি আর সহ্য করতে পারছি না। তুমি যা শাস্তি দিবে আমি মেনে নেব। শুধু একবার বলে দাও তুমি আমাকে মাফ করেছো। ক্ষমা? ক্ষমা শব্দটা তোর মুখে মানায় না নীলা। তুই যখন অনুকে সবার সামনে অপমান করছিলি তখন তোর অহংকার কোথায় ছিল? তুই কি একবারও ভেবেছিলি যে সেই মেয়েটার মনে কতটা আঘাত লাগছে? আজ তুই কষ্টে আছিস বলে তোর ভুল মনে পড়েছে, কিন্তু যেদিন তোর রাজপ্রাসাদে ছিলি সেদিন তুই এই ভুলটা মনে পড়েনি। বিশ্বাস করো ভাইয়া, আমি সত্যি অনুতপ্ত। আমি এখন বুঝতে পারছি গরিব আর অসহায় হওয়া কতটা কষ্টের। তুমি আমাদের মারো, কাটো, যা ইচ্ছা করো, কিন্তু এই ঘৃণা নিয়ে তাকিয়ে থেকো না। আমি আর এই মানসিক চাপ সইতে পারছি না। আমি আমার সব ভুল স্বীকার করছি। নীলায়নের পা জড়িয়ে ধরে ডুকরে কাঁদতে থাকে। তার কান্নায় কোনো অভিনয় ছিল না, ছিল একরাশ অপরাধবোধ। কিন্তু অয়ন তার পা সরিয়ে নেয়। তার চোখের দৃষ্টি এখনো বরফের মতো শীতল। অয়ন নিচু হয়ে নীলার চিবুক ধরে তার চোখের দিকে তাকালো। সেই চোখে মায়ের লেশমাত্র নেই, আছে কেবল এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। মাফ করা তো অনেক দূরের কথা নীলা। আমি তো এখনও তোদের উপর আমার আসল প্রতিশোধ শুরুই করিনি। তোদেরই অল্প কদিনের চোখের জল আমার সেই দীর্ঘ কয়েক বছরের রক্তাশ্রুর সমান হতে পারে না। তুই ভুল বুঝতে পেরেছিস, এতে আমার কোনো লাভ নেই। আমার শান্তি তখন হবে যখন তোরা প্রতিটা মুহূর্তে মৃত্যুকে প্রার্থনা করবি, কিন্তু মৃত্যু তোদের কাছে আসবে না। ভাইয়া, ও তো নিজের ভুল বুঝতে পেরেছে। এবার কি একটু শান্ত হওয়া যায় না? ও যেভাবে কাঁদছে আমার কেন যেন একটু মায়া লাগছে। মায়া? অনু, তুই কি ভুলে গেছিস ওরা তোকে কলেজে কি বলেছিল? তুই কি ভুলে গেছিস বৃষ্টি সেই রাতটার কথা? নীলা, তুই যে ক্ষমা চাইছিস এটা তোর হৃদয়ের পরিবর্তন নয়, এটা তোর পরিস্থিতির চাপ। তোদের মতো মানুষদের কোনোদিনও পরিবর্তন হয় না। কাল সকাল থেকে তোর কাজের পরিমাণ আরও বাড়বে। যা, এখন গিয়ে অনুর পা টিপে দে। এটাই তোর আজকের রাতের শেষ কাজ। নীলা মাথা নিচু করে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যায়। তার শরীর আর চলছে না, কিন্তু অয়নের হুকুম অমান্য করার সাহসও তার নেই। অয়ন জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছে এই প্রতিশোধের খেলায় সে নিজেও হয়তো কোথাও হারিয়ে যাচ্ছে, কিন্তু তার ভেতরে সেই অপমানিত কিশোর অয়ন তাকে থামতে দিচ্ছে না। রাহুল তখন বারান্দার এক কোণে বসে অয়নের দিকে ভয়ার্ত চোখে তাকিয়েছিল। সে জানে নীলার এই ক্ষমা চাওয়ায় অয়নের মন গলেনি, বরং আগুনের শিখা আরও তীব্র হয়েছে। অয়নের ঘর থেকে চূড়ান্ত অপমানিত হয়ে নীলা যখন নিজের ঘরের দিকে যাচ্ছিল, তখন তার দু চোখ বেয়ে কেবল লোনা জল ঝরছিল। তার সারা শরীর ক্লান্তিতে ভেঙে আসছে। অয়নের বাবার ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় সে হঠাৎ ভেতরের কান্নার শব্দ শুনে থমকে দাঁড়ালো। দরজাটা সামান্য ফাঁক করা ছিল। সে উকি দিয়ে দেখল অয়নের বাবা অয়নের মায়ের একটা পুরনো ছবির দিকে তাকিয়ে অঝরে কাঁদছেন আর বিড়বিড় করে কিছু বলছেন। নীলার পা যেন মেঝেতে গেঁথে গেল যখন সে অয়নের বাবার কথাগুলো শুনতে পেল। চুপ করে নীলা, ক্ষমা করে দিও অয়ন। এখন বুঝতে পারছি কেন তোমাকে এইভাবে ওই চোর রাঘব সাজিয়ে বোয়ালরা বাড়ি থেকে আমার বের পেছনে করে না লেগেছিল। দিলে সেদিন আমি তোমাকে আমি কেবল বাঁচাতে একজন পারতাম। ব্যবসায়ী নয়, আমি তাদের তোমার ক্ষমতার সৎ মা প্রতি রাহুল- সবথেকে বড় কাঠা। রাহুলের বাবা যে মা পরিকল্পনা আমাকে করেছিল বাঁচানোর জন্য তাতে তারা এই তোমাকে পরিচয় পুলিশে গোপন দিয়ে রাখতে চিরতরে চেয়েছিলেন। জেল খাটাতে চেয়েছিল। এমনকি তোমাকে সরিয়ে দেওয়ার ছকও তারা কষেছিল। তোমাকে আমার চোখের বিষ সাজিয়ে বাড়ি থেকে না তাড়ালে ওরা তোমাকে শান্তিতে থাকতে দিত না। তোমাকে রক্ষা করার আমার আর কোনো পথ সেদিন আমার জানা ছিল না বাবা। নীলার মনে হলো তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।
সে তো জানতো অয়নকে শুধু চুরির অপবাদ দেওয়া হয়েছিল, কিন্তু এর পেছনে যে অয়নের বাবার এক নীরব আত্মত্যাগ ছিল তা সে কল্পনাও করতে পারেনি। তার মানে অয়নের বাবা আসলে অয়নকে ঘৃণা করতেন না, বরং প্রচণ্ড ভালোবাসতেন বলেই তাকে সেই নরক থেকে দূরে পাঠিয়েছিলেন। নীলা বুঝতে পারল এই সত্যটি অয়ন জানে না। অয়ন তার বাবাকে ঘৃণা করছে একটা ভুল ধারণার উপর ভিত্তি করে। তোমাকে ওই দিন এতটা নিষ্ঠুরভাবে না মারলে ওরা বিশ্বাস করতো না যে আমি তোমাকে ত্যাগ করেছি। আমি জানতাম আমার অয়ন কোনোদিন হেরে যাবে না, কিন্তু আজ যখন তুমি আমার সামনে দাঁড়িয়ে প্রতিশোধ নিচ্ছ, তখন তোমাকে সত্যিটা বলার সাহসও আমার নেই। এই ঘৃণা নিয়েই তুমি বড় হও অয়ন। তবু অন্তত তুমি তো বেঁচে আছো, তুমি তো সফল হয়েছো। নীলা আর সেখানে দাঁড়াতে পারল না। সে দেয়াল ধরে কোনো মতে নিজের ঘরের দিকে হাঁটা দিল। তার বুকের ভেতরটা ধড়ফড় করছে। এতকাল তারা অয়নকে কষ্ট দিয়েছে, সেটা তো ছিলই, কিন্তু অয়নের বাবা যে নিজের ছেলেকে বাঁচানোর জন্য নিজের কলিজায় পাথর চেপে তাকে তাড়িয়েছিলেন, এই রহস্যটা এখন নীলার কাছে পরিষ্কার। সে বুঝতে পারল অয়ন আর তার বাবার মধ্যকার এই দূরত্ব ঘুচিয়ে দেওয়ার চাবিকাঠি এখন তার হাতে। তার মানে ফুপা সেদিন অভিনয় করেছিলেন, তিনি অয়নকে বাঁচানোর জন্যই ওসব করেছিলেন। অয়ন ভাইয়া যদি এই সত্যিটা জানতে পারে, তবে তো তার সব প্রতিশোধের আগুন মুহূর্তেই নিভে যাবে। কিন্তু আমি কি তাকে এই সত্যিটা বলবো? অয়ন ভাইয়া তো এখন ক্রোধে অন্ধ হয়ে আছেন। নীলা সারা রাত ঘুমাতে পারল না। তার চোখের সামনে বারবার অয়নের বাবার সেই করুণ মুখটা ভেসে উঠছিল। সে ভাবছিল রাহুল আর তার বাবা যে কতটা ভয়ঙ্কর ছিল তা ফুপা আগে থেকেই জানতেন। নীলা এখন এক বিশাল দোটানায় পড়ে গেল। একদিকে অয়নের অমানসিক অত্যাচার থেকে বাঁচার পথ, অন্যদিকে এই ভয়ঙ্কর গোপন সত্য। সে কি পারবে অয়নকে এই পাহাড়সম সত্যর মুখোমুখি করতে, নাকি অয়নের ঘৃণা আর প্রতিশোধের খেলায় আরও রক্তক্ষরণ হবে? অয়নের বাবার ঘরের সামনে শোনা সেই কথাগুলো নীলার রাতের ঘুম কেড়ে নিয়েছে। সে কিছুতেই মেলাতে পারছে না একজন বাবা কিভাবে নিজের সন্তানকে বাঁচানোর জন্য তাকে চোর সাজিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দিতে পারেন। নীলা সিদ্ধান্ত নেয় সে এই রহস্যর শেষ দেখে ছাড়বে। সে গোপনে অয়নের ছোটবেলার কিছু পুরনো ডায়েরি আর আলমারির পেছনে লুকিয়ে রাখা কিছু নথিপত্র ঘাটাঘাটি করতে শুরু করে। সে জানার চেষ্টা করে অয়ন এই শূন্য থেকে কিভাবে শীর্ষে পৌঁছালো এবং কেন সেদিন অয়নের বাবা তাকে অতটা নিষ্ঠুরভাবে আঘাত করেছিলেন। ফুপু আর আব্বু মিলে অয়ন ভাইয়াকে সরিয়ে দেওয়ার ছক কষেছিল। ফুপা কি তবে অয়ন ভাইয়াকে এক প্রকার জীবন দান করেছিলেন সেদিন? অথচ অয়ন ভাইয়া ভাবছে তার বাবাই তার জীবনের সব থেকে বড় শত্রু। অয়ন ভাইয়া তো রাগের মাথায় ফুপাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। নীলা যখন অয়নের বাবার পুরনো ট্যাঙ্কটা খোলার চেষ্টা করছিল, ঠিক তখনই অনু সেখানে উপস্থিত হয়। অনুর চোখে মুখে তখন সন্দেহের ছাপ স্পষ্ট। সে বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছে নীলা বাড়ির কাজ ফেলে অয়ন আর তার বাবার অতীত নিয়ে বেশি কৌতূহল দেখাচ্ছে। অনু মনে করছে নীলা হয়তো তাদের পরিবারের কোনো গোপন নথিপত্র চুরি করে অয়নের কোনো বড় ক্ষতি করার পরিকল্পনা করছে। তুমি এখানে কি করছো নীলা? তোমাদের তো এখন রান্নাঘরে থাকার কথা। ভাইয়ার ঘরেই বা আব্বুর এই পুরনো জিনিসের কাছে তোমাকে আমি বারবার কেন দেখছি? তুমি কি ভাবছো আমাদের বড় কোনো ক্ষতি করে আবার আগের মতো রাজত্ব ফিরে পাবে? না না অনু, তুমি ভুল বুঝছো। আমি কোনো ক্ষতি করার চেষ্টা করছি না। আমি শুধু কিছু একটা নিশ্চিত হতে চাইছি। বিশ্বাস করো, আমি এখন আর সেই পুরনো নীলা নেই। আমি শুধু সত্যিটা জানার চেষ্টা করছি। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। তোমাদের রক্তেই বেইমানি মিশে আছে। তুমি যদি এখনই এখান থেকে না যাও এবং সত্যিটা না বলো, তবে আমি ভাইয়াকে ডাকতে বাধ্য হব। তুমি জানো তো ভাইয়া রেগে গেলে তোমার অবস্থা কি হবে? বলো, আমি কি খুঁজবো? অনু নীলার হাত শক্ত করে চেপে ধরে। নীলা প্রথমে কথাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও অনুর কঠোর দৃষ্টি আর অয়নের শাস্তির ভয়ে সে ভেঙে পড়ে। সে বুঝতে পারে এই সত্যটি কেবল তার একার পক্ষে বয়ে বেড়ানো সম্ভব নয়। নীলা অনুর চোখের দিকে তাকিয়ে গভীর দীর্ঘশ্বাস ফেলে কথা বলা শুরু করে। অনু,
তোমরা তোমাদের আব্বুকে যতটা ঘৃণা করছো, তিনি আসলে তার যোগ্য নন। আমি নিজের কানে ফুপাকে বলতে শুনেছি, সেই দিন তিনি ইচ্ছে করে তোমাদের বাড়ি থেকে বের করে দেয়নি। তোমাদের আব্বু তোমাদের জীবন বাঁচানোর জন্য সেই দিন ওই নিষ্ঠুর অভিনয়টা করেছিলেন। আমার আব্বু আর তোমার সৎমা মানে আমার ফুপি অয়ন ভাইয়াকে জেল খাটানো বা অন্য কোনো বড় ক্ষতি করার ষড়যন্ত্র করছিল। ফুপা বুঝতে পেরেছিলেন তোমাদের এই বাড়িতে রাখা নিরাপদ নয়। তুমি সব কি বলছো নীলা? তুমি মিথ্যে বলে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছো। আব্বু আমাদের নিজের হাতে মেরে বের করে দিয়েছিল। আমি তো নিজের চোখে দেখেছি। তিনি আমাদের বিশ্বাস করেননি। বিশ্বাস করেননি নাকি বিশ্বাস করার নাটক করেছিলেন? সেটা একবার ভেবে দেখো অনু। একজন বাবা কি পারেন নিজের সন্তানকে বিনা কারণে ওভাবে মারতে? ফুপা জানতেন অয়ন ভাইয়া বাহিরে গেলে অন্তত বেঁচে থাকবে, কিন্তু ওই বাড়িতে থাকলে আমার আব্বু তাকে শেষ করে দিত। ফুপা নিজের বুকে পাথর চাপা দিয়ে তোমাদের তাড়িয়েছিলেন যেন তোমরা রক্ষা পাও। ফুপা আজও নিভৃতে তোমাদের জন্য কাঁদেন। নীলার কথাগুলো শুনে অনুর পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। সে স্তম্ভিত হয়ে নীলার দিকে তাকিয়ে থাকে। অনুর চোখের কোণে জল জমে ওঠে। সে ভাবছে, যদি নীলার কথা সত্যি হয় তবে অয়ন ভাইয়া এতকাল যে ঘৃণার পাহাড় তৈরি করেছে তার কি হবে? অয়ন তো তার আব্বুকে তিলে তিলে মারছে। অনু বুঝতে পারে এই সত্যটি পুরো পরিস্থিতি পাল্টে দিতে পারে, কিন্তু অয়ন কি এই কথা বিশ্বাস করবে? অনুর মনের ভেতর এখন এক বিশাল ঝড় বয়ে যাচ্ছে। নীলার কথাগুলো শোনার পর সে নিজের চোখের পানি আর ধরে রাখতে পারছে না। সে এক মুহূর্তের জন্য অয়নের সেই কঠিন মুখটার কথা ভাবল, যে প্রতিটা মুহূর্ত তাদের আব্বুর ওপর মানসিক অত্যাচার চালাচ্ছে। অয়ন এখন যে অবস্থানে আছে সেখান থেকে সে কেবল ধ্বংসই দেখতে পাচ্ছে, কিন্তু এই ধ্বংসের পেছনে যে এক করুণ আত্মত্যাগ লুকিয়ে আছে তা অয়নকে বিশ্বাস করানোর প্রায় অসম্ভব। নীলা, তুমি যা বলছো তা যদি সত্যি হয় তবে তো আমরা আব্বুর সাথে অনেক বড় অন্যায় করছি। কিন্তু ভাইয়া তো কোনোভাবেই এটা বিশ্বাস করবে না। ও এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। ভাইয়াকে কিভাবে বিশ্বাস করাবো যে বাবা নির্দোষ? ও তো তোমার কোনো কথাই শুনবে না। আমি জানি অনু, অয়ন ভাই আমাকে ঘৃণা করে, তাই শুধু মুখের কথায় কাজ হবে না। আগে আমাদের এই ঘটনার গভীরে যেতে হবে এবং আসল সত্যটা বের করতে হবে। সেই দিন ঠিক কী ঘটেছিল, কারা ষড়যন্ত্র করেছিল, সব কিছু প্রমাণসহ জোগাড় করতে হবে। আমাদের হাতে যদি প্রমাণ থাকে তবে ভাইয়া কেন বিশ্বাস করবে না? সত্যের শক্তি অনেক বেশি অনু। তুমি ঠিক বলেছ, শুধু আবেগ দিয়ে ভাইয়াকে বোঝানো যাবে না। কিন্তু আমরা শুরু করব কোথা থেকে? সেদিনকার সেই হারানোর টাকার রহস্য আর আব্বুর নীরবতার কারণ আমাদের খুঁজে বের করতেই হবে। আমরা কি তবে দুজন মিলেই সত্যিটা খুঁজে বের করার চেষ্টা করব? হ্যাঁ অনু, এটাই একমাত্র পথ। আমাদের ইনভেস্টিগেশন শুরু করতে হবে এই বাড়ি থেকে। ফুপু আর আমার আব্বুর গতিবিধির উপর নজর রাখতে হবে। ফুপার পুরনো কোনো ডায়েরি বা চিঠিপত্র থাকলে সেগুলো খুঁজতে হবে। অয়ন ভাইয়া যাতে কিচ্ছু বুঝতে না পারে সেইভাবেই আমাদের এগোতে হবে। যদি আমরা প্রমাণ করতে পারি যে অয়ন ভাইয়া চোর ছিল না এবং ফুপা তাকে বাঁচানোর জন্যই তাড়িয়েছিলেন, তবে এই পরিবারের শান্তি ফিরে আসবে। অনু আর নীলা এক অদ্ভুত সন্ধিতে আবদ্ধ হলো। যারা একসময় শত্রু ছিল আজ তারা পরিবারের সত্য উন্মোচনের জন্য এক হয়ে দাঁড়িয়েছে। অনু বুঝতে পারছে নীলা এখন আর কোনো চাল চালছে না, বরং সে সত্যি অনুতপ্ত। তারা দুজনে মিলে পরিকল্পনা করলো কিভাবে বাড়ির প্রতিটি গোপন কোণ এবং পুরনো নথিপত্র তল্লাশি করবে। নীলা রান্নাঘরের কাজের ফাঁকে আর অনু পড়াশোনার ওসিলায় বাড়ির প্রতিটি মানুষের কথোপকথন শোনার চেষ্টা করতে লাগলো। অনু, আমি ফুপির আলমারির চাবিটা কোনোভাবে জোগাড় করার চেষ্টা করব। আমার মনে হয় সেই হারানো টাকার হদিস ফুপির কোনো গোপন ডায়েরিতেই পাওয়া যাবে। তুমি শুধু খেয়াল রেখো অয়ন ভাইয়া যেন আমাদের উপর সন্দেহ না করে। ঠিক আছে নীলা, তুমি সাবধানে থেকো। ভাইয়া যদি জানতে পারে আমরা তাকে না জানিয়ে কিছু করছি তবে পরিস্থিতি খুব খারাপ হবে। আমরা একসাথে এই রহস্যের শেষ দেখেই ছাড়ব। আব্বুকে যে করেই হোক ভাইয়ার কাছে নির্দোষ প্রমাণ করতেই হবে। সেই রাত থেকেই শুরু হলো তাদের গোপন মিশন।
বাড়ির নিস্তব্ধতার মাঝে দুই তরুণী এক ভয়ঙ্কর সত্যর পিছনে ছুটতে শুরু করলো। অয়ন তখন তার স্টাডি রুমে বসে ভবিষ্যতের ব্যবসায়িক ছক কষছিল। তখন তার নিজের পায়ের নিচেই যে কত বড় এক সত্যর সুড়ঙ্গ তৈরি হচ্ছে তা সে টেরও পেল না। রহস্যর জাল এবার ধীরে ধীরে খুলতে শুরু করেছে, যা হয়তো অয়ন সুলতানের পুরো পৃথিবীটাকেই ওলটপালট করে দেবে। রাত তখন গভীর। অয়ন তার নিজস্ব কাজে ব্যস্ত, আর অয়নের বাবা তার ঘরে একাকী গুমরে কাঁদছেন। এই সুযোগে অনু আর নীলা পা টিপে টিপে অয়নের সৎ মায়ের ঘরে প্রবেশ করে। নীলা খুব সাবধানে আলমারির ভেতর থেকে একটা পুরনো কাঠের বাক্স বের করে আনে, যেটার অস্তিত্ব সম্পর্কে কেউ জানত না। বাক্সের তালা ভেঙে ভেতরে থাকা কিছু হলদে হয়ে যাওয়া চিঠিপত্র আর একটি ডায়েরি খুলতেই তাদের সামনে এমন কিছু তথ্য উন্মোচিত হয় যা তারা কল্পনাও করতে পারেনি। অনু, এদিকে দেখ, এটা তো আমার আব্বুর হাতে লেখা চিঠি। এটা ফুপাকে লেখা হয়েছে অয়ন ভাইকে বাড়ি থেকে তাড়ানোর ঠিক 1 সপ্তাহ আগে। এখানে যা লেখা আছে তা তো শিউরে ওঠার মতো। কি লেখা আছে নীলা? জলদি পড়ো, আমার বুকটা ভয় কাঁপছে। এখানে লেখা আছে যে অয়ন ভাইকে শুধু চোর সাজানোই তাদের মূল লক্ষ্য ছিল না। তারা আসলে অয়ন ভাইকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য এই ভাড়াটে খুনির সাথে চুক্তি করেছিল। আর সেই চুরির টাকা নাটক করা হয়েছিল, যাতে অয়ন ভাইকে পুলিশের হাতে তুলে দিয়ে মাঝ রাস্তায় এনকাউন্টার করানো যায়। আব্বু আর ফুপি মিলে এই পুরো ছক কষেছিল, যাতে অয়ন ভাইয়া মারা গেলে এই বাড়ির সব সম্পত্তি আর ব্যবসার এক মালিকানা আমার আব্বুর হাতে চলে আসে। অনুচিঠির ওপরের লেখাগুলো দেখে আতঙ্কে পাথর হয়ে যায়। তার পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। সে বুঝতে পারে তাদের বাবা সেদিন কেন অতটা নিষ্ঠুর হয়ে অয়নকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। বাবা আসলে সেই ভাড়াটে খুনির হাত থেকে অয়নকে বাঁচানোর জন্যই তাকে পুলিশের হাতে না দিয়ে নিজের হাতে শাসন করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলেন, যাতে খুনিরা ভাবুক অয়ন নিপাত্তা হয়ে গেছে। তার মানে আব্বু অয়ন ভাইয়াকে মারেনি, বরং বাঁচিয়েছিলেন। তিনি জানতেন বাড়িতে থাকলে ভাইয়াকে ওরা বিষ দিয়ে বা অন্যভাবে মেরে ফেলবে। তাই তিনি সবার সামনে অয়ন ভাইয়াকে চোর সাজিয়ে ত্যায্য পুত্র করেছিলেন, যাতে ভাইয়া এই শহর ছেড়ে দূরে কোথাও পালিয়ে গিয়ে প্রাণ বাঁচায়। বাবা কত 10 বছর ধরে এই ভয়ঙ্কর সত্যটা একাই বয়ে বেড়াচ্ছেন। অনু, আরও দেখ, এখানে একটা ছোট রেকর্ডারও পাওয়া গেছে। এটা সম্ভবত ফুপু রেকর্ড করে রেখেছিলেন আব্বুকে ব্ল্যাকমেল করার জন্য। এখানে পরিষ্কার শোনা যাচ্ছে আব্বু বলছেন যে অয়নের বাবা যদি ছেলেকে না তাড়াতেন তবে তারা ফুপাকেও মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। ফুপাকে বাধ্য করা হয়েছিল এই ষড়যন্ত্রে সামিল হতে। নীলা আর অনু দুজনেই কান্নায় ভেঙে পড়ে। তারা বুঝতে পারে তারা একতাল ধরে এক জীবন্ত নরকের মাঝে বাস করছিল। অয়নের সৎ মা আর রাহুলের বাবা মিলে কত বড় এক খুনের পরিকল্পনা সাজিয়েছিল, আর অয়ন ভাইয়া আজ সেই বাবাকেই তিলে তিলে শেষ করছে, যে বাবা নিজের সম্মান বিসর্জন দিয়ে ছেলেকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন। অনু, এই প্রমাণগুলো যদি অয়ন ভাইয়া দেখে তবে সে নিজেকে ক্ষমা করতে পারবে না। সে যে ঘৃণা বুকে নিয়ে বড় হয়েছে, সেই ঘৃণাটাই আসলে তার অস্তিত্বের মূলে আঘাত করবে। আমাদের এক্ষুনি কিছু করতে হবে। আব্বু আর ফুপির যদি টের পায় আমরা এটা জেনে গেছি, তবে আমাদেরও বিপদ হতে পারে। আমাদের এখনই ভাইয়ার কাছে যেতে হবে নীলা, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। আব্বুর ওপর ভাইয়া যে মানসিক অত্যাচার করছে সেটা এখনই বন্ধ হওয়া দরকার। এই ফাইল আর রেকর্ডার নিয়ে চলো ভাইয়ার স্টাডি রুমে যাই। সত্যিটা এখন আগুনের মতো জ্বলছে। অনু আর নীলা সেই ভয়ঙ্কর নথিপত্রগুলো বুকে আঁকড়ে ধরে অয়নের ঘরের দিকে দৌড়ে যায়। বাড়ির করিডোর দিয়ে যাওয়ার সময় তাদের মনে হচ্ছিল প্রতিটা দেয়াল যেন এক একটা ষড়যন্ত্রের সাক্ষী। তারা জানে না অয়ন এই ধ্রুব সত্যটা শোনার পর কিভাবে প্রতিক্রিয়া দেখাবে, কিন্তু এই সত্যর আড়ালে লুকিয়ে থাকা বাবার বিশাল আত্মত্যাগ আজ প্রকাশিত হওয়ার অপেক্ষায়। রাত তখন প্রায় শেষ হয়ে আসছে। অয়ন তার স্টাডি রুমে জানালার বাইরে তাকিয়ে অন্ধকার আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে প্রতিশোধের তৃপ্তি থাকলেও এক অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করছিল। ঠিক তখনই
অনু আর নীলা হন্তদন্ত হয়ে তার রুমে প্রবেশ করে। তাদের চোখে মুখে আতঙ্ক আর উত্তেজনার ছাপ স্পষ্ট। অনুর হাতে সেই পুরনো কাঠের বাক্স আর কিছু হলদেটে কাগজ। অনু, এই অসময়ে তোমরা এখানে কেন? নীলা, তোমাকে কি আমি আমার রুমে আসার অনুমতি দিয়েছি? যাও এখান থেকে। ভাইয়া, আজ আমাদের কথা তোমাকে শুনতেই হবে। এতদিন আমরা এক ভয়ঙ্কর অন্ধকারের মধ্যে ছিলাম। এই দেখো, এই চিঠিগুলো আর এই রেকর্ডারটা, এগুলো পড়লে আর শুনলে তুমি বুঝতে পারবে তুমি যাকে সব থেকে বড় শত্রু ভেবে এসেছো, তিনিই আসলে তোমার সব থেকে বড় রক্ষক। অয়ন বিরক্ত হয়ে চিঠিগুলো হাতে নেয়, কিন্তু পড়তে পড়তে তার কপাল কুঁচকে যায়, হাতের শিরাগুলো ফুলে ওঠে। রেকর্ডারটি চালু করার পর যখন সে রাহুলের বাবা আর তার সৎ মায়ের সেই ভয়ঙ্কর খুনের ষড়যন্ত্রের কথা নিজের কানে শুনতে পেল, তখন তার হাতের ফাইলটা মেঝেতে পড়ে গেল। সে বুঝতে পারল তার বাবা তাকে ঘৃণা থেকে নয়, বরং নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য সেদিন ওই নিষ্ঠুর অভিনয় করেছিলেন। তার মানে আব্বু জানতেন? তিনি জানতেন যে আমাকে মেরে ফেলার জন্য বাইরেটে খুনি লাগানো হয়েছে? আমাকে চোর সাজিয়ে মারধর করে বাড়ি থেকে না তাড়ালে ওরা আমাকে মেরে ফেলতো? আমি আমি আমার আব্বুর সাথে কি করেছি? আমি তাকে তিলে তিলে ধ্বংস করেছি, অথচ তিনি আমার জীবন বাঁচিয়েছিলেন। হ্যাঁ ভাইয়া, ফুপা নিজের মুখে পাথর চেপে সব সহ্য করেছেন যেন তুমি অন্তত বেঁচে থাকো। তিনি জানতেন তুমি সফল হবে, আর আমরা সেই সত্যটা না জেনে তোমার সাথে মিলে ওনাকে আরও কষ্ট দিয়েছি। অয়নের চোখের কোণ বেয়ে তখন তপ্ত অশ্রু গড়িয়ে পড়ছে। তার মনে পড়ে যাচ্ছিল বাবার ওপর করা গত কয়েকদিনের প্রতিটা অপমানজনক ব্যবহার। সে নিজেকে ক্ষমা করতে পারছিল না। তার ভেতরে এক তীব্র অনুশোচনা আর অপরাধবোধ শুরু হলো। সে আর এক মুহূর্তও দেরি না করে উন্মাদের মতো তার বাবার ঘরের দিকে দৌড়ে গেল। আব্বু, আব্বু, আমাকে মাফ করে দিন। আমি চিনতে পারিনি আব্বু। আমি আপনাকে ঘৃণা করেছি, আপনাকে কষ্ট দিয়েছি, কিন্তু আপনি তো আমার জন্য নিজের সব সম্মান বিসর্জন দিয়েছিলেন। আমি এক অভিশপ্ত সন্তান আব্বু, আমাকে ক্ষমা করুন। অয়নের বাবা বিছানায় শুয়েছিলেন। ছেলের এই আকস্মিক আর্তনাদ আর কান্নায় তিনি হকচকিয়ে উঠলেন। অয়ন তার বাবার পা জড়িয়ে ধরে শিশুর মতো ডুকরে কাঁদতে লাগল। বাবা বুঝতে পারলেন অয়ন সত্যটা জেনে গেছে। তিনি কাঁপা কাঁপা হাতে অয়নের মাথায় হাত রাখলেন। বাবার চোখের সেই নীরব জলধারা যেন বছরের পর বছর জমে থাকা সব ব্যথা ধুয়ে মুছে দিল। উঠে দাঁড়াও বাবা, আমি তো তোমার উপর কোনোদিন রাগ করিনি। আমি শুধু চেয়েছিলাম তুমি বেঁচে থাকো। আজ তুমি সফল হয়েছো। একজন বাবার জন্য এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? তোমার এই চোখের জল আজ সব হিসাব চুকিয়ে দিয়েছে। না আব্বু, হিসাব এখনো চোখে নেই। যারা আমাদের এই সাজানোর জীবনটা নরক বানিয়েছিল, যারা আপনার আর আমার মাঝে এই ঘৃণার দেয়াল তুলেছিল, তাদের আমি ছাড়ব না। রাহুল আর তার বাবাকে আমি এমন শিক্ষা দেব যা তারা কল্পনাও করতে পারবে না। আজ থেকে আমার আসল প্রতিশোধ শুরু হলো। এতদিন আমি শুধু মালিক হিসাবে আদেশ দিয়েছি, এখন আমি বিচারক হিসাবে তাদের শাস্তি দেব। অয়নের চোখে সেই অনুশোচনার জল এখন আগুনের ফুলকিতে পরিণত হয়েছে। সে মনে মনে প্রতিজ্ঞা করল যে রাহুলের বাবা আর তার সৎমা এই ষড়যন্ত্রের মূল হোতা, তাদের সে তিলে তিলে নরক দেখাবে। ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা নীলা আর অনু বুঝতে পারল এবার ঝড়ের রূপ পাল্টে যাবে। অয়ন আর তার বাবা এখন এক হয়ে দাঁড়িয়েছে, আর অপরাধীদের জন্য কালবৈশাখী ঘনিয়ে আসছে। অয়নের চোখে সেই আগুনের ফুলকি আর প্রতিশোধের নেশা দেখে তার বাবা দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। অয়ন তখনও তার বাবার পা জড়িয়ে ধরে অপরাধবোধে পড়ছিল, কিন্তু অয়নের বাবার দীর্ঘশ্বাসে এমন এক গাম্ভীর্য ছিল যা অয়নকে মুহূর্তেই স্থির করে দিল। তিনি অয়নের মাথায় হাত রেখে তাকে টেনে তুললেন এবং জানালার বাইরে সেই নিকষ কালো অন্ধকারের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে কথা বলতে শুরু করলেন। শান্ত হও অয়ন, তুমি যে রাগ আর ঘৃণা নিয়ে নিজেকে পুড়িয়ে মারছো তা আমি বুঝতে পারছি, কিন্তু বাবা, তুমি এখনো পুরো ঘটনা জানতে পারোনি। তুমি যা জেনেছো তা তো কেবল অর্ধেকটা সত্যি। তোমার সৎমা আর তোমার মামা তোমাকে
চোর সাজিয়ে বাড়ি থেকে বের করার পরিকল্পনা করেছিল শুধুমাত্র এই সম্পত্তির লোভে। ওইটা তো কেবল বাইরের দৃশ্য, কিন্তু এর ভেতরে এক ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে, যার শিকড় এই বাড়ির অনেক গভীরে। আপনি কি বলতে চাইছেন আব্বু? সম্পত্তির জন্য তারা আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছিল? এর চেয়ে বড় রহস্য আর কি হতে পারে? আপনি কি এখনো কোনো সত্য আমার কাছ থেকে গোপন করেছেন? সম্পত্তির লোভ তো ছিলই অয়ন, কিন্তু সেই লোভের আড়ালে কাজ করছিল পর্দার ওপারের কিছু রাঘব বোয়াল। তুমি কি জানো তোমার মায়ের মৃত্যু নিয়ে আজ পর্যন্ত কেন কেউ কোনো প্রশ্ন তোলেনি? সবাই জানে সেটা অসুস্থতা ছিল, কিন্তু তার পেছনে এক অদৃশ্য হাতের কারসাজি ছিল। তোমার মামা, তোমার সৎমা বড় কোনো এক শক্তির ইশারায় তোমাকে এই বাড়ি থেকে সরাতে চেয়েছিল, কারণ তোমার কাছে এমন কিছু ছিল যা তোমার মা তোমাকে দিয়ে গিয়েছিলেন এবং যার গুরুত্ব তুমি তখন বুঝতে পারোনি। সেই জিনিসটার সন্ধান পেলেই এই শহরের অনেক বড় বড় মানুষের মুখোশ খুলে যেত। অয়ন তার বাবার কথা শুনে পুরো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথার ভেতর যেন হাজারটা প্রশ্ন একসাথে ভিড় করল। তার মায়ের স্বাভাবিক মৃত্যু নিয়ে যে সন্দেহ দানা বাঁধছে তা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি। তার সামনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ বাবা যে এতকাল ধরে কত বড় এক বিভীষিকার সাথে একাকী লড়াই করেছেন তা ভেবে অয়ন শিউরে উঠল। ঘরের ভেতরে এক পিনপতন নীরবতা নেমে এলো। আমি কিছুই বুঝতে পারছি না আব্বু। মা তো অসুস্থ ছিলেন, তবে কি তার সেই অসুস্থতার পেছনে কোনো পরিকল্পনা ছিল? আর আপনি সব জেনেও এই অপরাধীদের সাথে একই ছাদের নিচে 10 বছর ধরেই গড় করছেন। কেন আমাকে এই রহস্যের কথা আগে বলেননি? কারণ তখন তুমি বড্ড ছোট ছিলে অয়ন। ওই রাঘব বোয়ালরা তোমাকে নিঃশ্বাসের সাথে উড়িয়ে দিত। আমি নিজেকে অপরাধী সাজিয়ে তোমাকে ওই নরক থেকে দূরে পাঠিয়েছিলাম, যাতে তুমি বড় হও, শক্তিশালী হও এবং একদিন ফিরে এসে এই অন্ধকার রহস্যের জট খুলতে পারো। তোমার সৎমা আর তোমার মামা তো কেবল ওই বড় চক্রের হাতের পুতুল মাত্র। তারা ভেবেছিল তুমি সব ভুলে গিয়েছো, কিন্তু আমি জানতাম তুমি ফিরে আসবেই। অয়ন এখন পাথরের মতো নিথর। তার হাতের মুঠি শক্ত হয়ে এলো। একতাল সে ভেবেছিল তার লড়াইটা কেবল সৎমা আর মামার সাথে, কিন্তু এখন সে বুঝতে পারল এই লড়াইটা এক অদৃশ্য এবং অত্যন্ত ক্ষমতাশালী শক্তির বিরুদ্ধে। অয়ন অনু আর নীলার দিকে তাকালো। তারাও এই অজানা বিপদের কথা শুনে আতঙ্কিত হয়ে আছে। অয়নের চোখের সেই ক্রোধ এখন এক ঠান্ডা ধীর স্থির জিঘাংসায় পরিণত হলো। তার মানে আমার আসল শত্রুরা এখনো অন্ধকারের আড়ালে বসে আছে? তারা ভাবছে অয়ন সুলতান কেবল নিজের বাড়ি আর কোম্পানির উদ্ধার করে শান্ত হয়ে যাবে। আব্বু, আপনি চিন্তা করবেন না। আপনি এতদিন যে রহস্যের বোঝায় একা বয়েছেন, এখন থেকে সেটা আমার দায়িত্ব। ওই রাঘব বোয়ালদের আমি খুঁজে বের করবই। আর আমার সৎমা আর মামাকে আমি এখনই ছাড়ছি না। ওদের ব্যবহার করে আমি সেই মূল মাথার কাছে পৌঁছাবো। রাতের শেষ প্রহরে অয়ন সুলতানের চোখের ভাষা পুরোপুরি পাল্টে গেল। সে বুঝতে পারল খেলাটা এখন আর কেবল পারিবারিক চোর পুলিশ খেলা নয়, এটা এক বিশাল ষড়যন্ত্রের গোলকধাঁধা। অয়ন তার বাবার হাতটা শক্ত করে ধরে চেপে ধরল। এক অদ্ভুত সংকল্প তার সারা শরীরে বিদ্যুৎ তরঙ্গের মতো বয়ে গেল। বাবার কাছে সেই ভয়ঙ্কর রহস্য শোনার পর অয়ন এক মুহূর্ত শান্ত হয়ে বসে থাকতে পারেনি। গভীর রাতে অয়ন, অনু আর নীলা মিলে বাড়ির সেই পুরনো স্টোর রুমে যায়, যেখানে অয়নের মায়ের কিছু ব্যবহারের জিনিসপত্র স্তূপ করে রাখা ছিল। ধুলোবালি আর মাকড়সার জালে ঘেরা ঘরটিতে টর্চের আলো ফেলে তারা সেই গোপন জিনিসটি খুঁজতে শুরু করে, যার কথা অয়নের বাবা ইশারায় বলে গেছেন। অয়নের মায়ের একটা পুরনো সিন্দুকের তালা খোলার চেষ্টা করার সময় নীলা অয়নের খুব কাছে চলে আসে। অয়ন ভাইয়া, এই সিঁদুরটার তলায় মনে হয় কোনো গোপন ড্রয়ার আছে। আপনি একটু ওই পাশটা ধরুন, আমি তালাটা খোলার চেষ্টা করছি। অয়ন নীলার কথা মতো সিন্দুকের এক পাশ শক্ত করে ধরে। হঠাৎ করে সিন্দুকের ঢাকনাটা সজোরে বন্ধ হতে গেলে অয়ন দ্রুত নীলার হাতটা সরিয়ে নেয় এবং তাকে নিজের দিকে টেনে আনে। কয়েক সেকেন্ডের জন্য তারা দুজনের খুব কাছে চলে আসে। নীলার হৃদস্পন্দন তখন অয়ন স্পষ্ট শুনতে পাচ্ছিল। অয়ন সেই কঠোর চোখে প্রথমবারের মতো
এক অদ্ভুত কোমলতা ফুটে উঠল। নীলাও অয়নের চোখের দিকে তাকিয়ে নিজের সবটুকু অপরাধবোধ আর নতুন এক অনুভূতির মিশেলে আচ্ছন্ন হয়ে পড়ল। সাবধানে নিলাম, তোমার যদি কিছু হতো তবে এই রহস্যের জট আমি একা খুলতে পারতাম না। তুমি কি ঠিক আছো? আমি ঠিক আছি ভাইয়া, আপনি আমাকে বাঁচালেন। আসলে আপনার এই সাহায্যটুকু পাওয়ার যোগ্য হয়তো আমি নই, তবুও কেন যেন আপনার প্রতি আমার শ্রদ্ধা আর আর অন্যরকম একটা টান বাড়ছে। অয়ন কোনো কথা না বলে নিজের দৃষ্টি সরিয়ে নিল, কিন্তু তার কানে নীলার কণ্ঠস্বরে প্রতিধ্বনিত হতে লাগলো। অয়ন নিজের ভেতরে এক নতুন পরিবর্তনের আভাস পাচ্ছিল। যে মেয়েটিকে সে কয়েক ঘন্টা আগেও ঘৃণা করত, এখন তার প্রতি এক অন্যরকম মমতা কাজ করছে। অনু একটু দূরে দাঁড়িয়ে পুরনো বইগুলো নাড়াচাড়া করছিল, কিন্তু তার তীক্ষ্ণ নজর ছিল অয়ন আর নীলার দিকে। তাদের দুজনের এই নীরব রসায়ন দেখে অনুর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। ভাইয়ার সেই পাথর হয়ে যাওয়া মনটা কি তবে গলতে শুরু করেছে? নীলা সত্যিই বদলে গেছে। ও যদি ভাইয়ার পাশে দাঁড়ায় তবে ভাইয়া হয়তো আবার হাসতে শিখবে। সামনের কঠিন যুদ্ধে ভাইয়ার পাশে একজন সঙ্গিনী খুব প্রয়োজন। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অনু, এখানে দেখো, এই ডায়েরির শেষ পাতায় একটা চাবির নকশা আঁকা আছে আর পাশে একটা ঠিকানা লেখা। এই ঠিকানাটা কোনো একটা লকারের হতে পারে। নীলা, তুমি এই ঠিকানাটা জানো? এরা তো আমাদের পুরনো বাগান বাড়ির পেছনের দিকের একটা এলাকার কথা বলছে। হ্যাঁ অয়ন ভাইয়া, আমি চিনি। ছোটবেলায় আমি একবার ওখানে গিয়েছিলাম। জায়গাটা অনেক দিন ধরে পরিত্যক্ত। আমার মনে হয় আপু আর ফুপি ওখানে কিছু একটা লুকিয়ে রেখেছেন। সেটা আপনার মায়ের সাথে সম্পর্কিত ছিল। কাল সকালে কি আমরা ওখানে যাব? কাল সকাল নয়, আমরা এখনই বের হব। অন্ধকার থাকতে থাকতেই আমাদের ওখানে পৌঁছাতে হবে। অনু, তুমি বাড়িতে থাকো আর আব্বুর খেয়াল রেখো। আমি আর নীলা যাব। নীলা, তুমি কি তৈরি? নীলা মাথা নেড়ে সম্মতি জানালো। অয়ন আর নীলা যখন গাড়ির দিকে এগুচ্ছিল, অনু আড়াল থেকে তাদের দিকে তাকিয়ে মনে মনে শান্তি পাচ্ছিল। সে বুঝতে পারছে তার ভাই দীর্ঘ 10 বছরের একাকিত্ব কাটিয়ে আবার জীবনের স্বাভাবিক ছন্দে ফিরছে। প্রতিশোধের এই রুক্ষ পথে ভালোবাসার এই এক ফোঁটা ছোঁয়া যেন মরুভূমিতে বৃষ্টির মতো। অয়ন আর নীলার এই নতুন সম্পর্কের সূচনা এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়। শহর থেকে বেশ দূরে নিঝুম এক নির্জন এলাকায় অয়ন আর নীলা এসে পৌঁছালো। পরিত্যক্ত বাগানবাড়িটি লতা পাতায় ঢাকা, যেন কোনো এক অভিশপ্ত ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অয়ন টর্চ হাতে নীলাকে নিয়ে বাড়ির পেছনের সেই গোপন কুঠুরিতে ঢুকল। দেয়ালের একটি আলগা ইট সরাতেই বেরিয়ে এলো একটি জংধরা লোহার বাক্স। বাক্সটি খুলে ভেতর থেকে একটি ফাইল আর অয়নের মায়ের একটি ছবি বের করতেই দুজনেরই পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ফাইলে থাকা নথিপত্র অনুযায়ী অয়নের বাবা আসলে তার জৈবিক বাবা নন, বরং অয়নের মা কোনো এক প্রভাবশালী রাজনৈতিক নেতার পরিবারের একমাত্র উত্তরাধিকারী ছিলেন, যাকে ষড়যন্ত্র করে এই সাধারণ পরিবারে লুকিয়ে রাখা হয়েছিল। অয়ন ভাইয়া, এটা তো অবিশ্বাস্য। তার মানে ফুপা আপনার নিজের বাবা নন, আর আপনি এই দেশের সব থেকে ক্ষমতাশালী রাজপরিবারের বংশধর। এই তথ্য যদি ফাঁস হয় তবে পুরো দেশের শাসন ব্যবস্থা কেঁপে উঠবে। আপনার মা এই সত্যটা জানতেন বলে তাকে। ঠিক সেই মুহূর্তে বাড়ির চারপাশে ভারী বুটের আওয়াজ শোনা গেল। 4-5টি কালো রঙের গাড়ি এসে বাগান বাড়িটি ঘিরে ফেলল। হাতে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে একদল মুখোশধারী লোক কুঠুরির প্রবেশপথে এসে দাঁড়ালো। নীলা আতঙ্কে অয়নের হাত শক্ত করে চেপে ধরল, কিন্তু অয়নের চেহারায় কোনো ভয়ের চিহ্ন নেই, বরং তার চোখে মুখে ফুটে উঠল এক চরম অবজ্ঞা আর রাজকীয় অ্যাটিটিউড। সে খুব শান্তভাবে ফাইলের কাজগুলো পকেটে রাখল। ফাইলটা আমাদের হাতে তুলে দাও অয়ন সুলতান। তুমি ব্যবসায়ী হিসেবে অনেক উপরে উঠেছ, কিন্তু এই সত্য হজম করার ক্ষমতা তোমার নেই। তোমার মায়ের মতো পরিণতি চাইলে আমাদের বাধা দাও। ফাইলটা নিতে হলে অনেক দূর আসতে হবে তোমাদের। তোমরা হয়তো বলে গেছো আমি
এখন সেই 10 বছরের অসহায় ছেলেটি নই যাকে চোর সাজিয়ে বের করে দেওয়া হয়েছিল। আমি অয়ন সুলতান। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলি সেখানে সূর্যের আলো ঢোকার আগেও আমার অনুমতি নিতে হয়। ভাইয়া, ওরা সশস্ত্র। আপনি ওদের সাথে এভাবে কথা বলছেন কেন? আমাদের প্রাণের সংশয় হতে পারে। ভয় পেও না নীলা, শিয়ালের পাল কখনো সিংহকে ভয় দেখাতে পারে না। শোনো তোমরা, যারা তোমাদের পাঠিয়েছে তাদের গিয়ে বলো অয়ন সুলতান এখন তার শেকড় খুঁজে পেয়েছে। তোমরা যদি একটা গুলি চালাও তবে আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের মালিকের পুরো সাম্রাজ্য আমি ছাই করে দেব। আমার ব্যাকআপ টিম এখনই এই পুরো এলাকা ড্রোন দিয়ে মনিটর করছে। এক কদম এগুলে তোমরা আর সূর্যের মুখও দেখতে পাবে না। অয়নের গলার স্বর এতটাই গম্ভীর আর আত্মবিশ্বাসী ছিল যে অস্ত্রধারী লোকগুলো থমকে গেল। অয়ন পকেট থেকে একটি রিমোট বের করে একটি বাটন টিপতেই পুরো বাগান বাড়ি ঘিরে লেজার লাইট জ্বলে উঠল। বাইরে হেলিকপ্টারের শব্দ শোনা যেতে লাগলো। আসলে অয়ন আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে এসেছিল। অয়ন নীলার হাত ধরে খুব রাজকীয় ভঙ্গিতে তাদের মাঝখান দিয়ে হেঁটে বেরিয়ে গেল। কেউ তাকে আটকানোর সাহস পেল না। অয়নের এই রূপ দেখে নীলা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। সে বুঝতে পারল অয়ন শুধু ধনী নয়, সে অজেয়। বাগানবাড়ির সেই ঘটনার পর অয়ন সুলতান আর এক মুহূর্ত নষ্ট করেনি। তার আসল পরিচয় এবং মায়ের খুনের নেপথ্য থাকা সেই কুচক্রী মহলের আসল রূপ এখন তার হাতের মুঠোয়। অয়ন সিদ্ধান্ত নেয় সে কোনো চোরাগুপ্তা হামলা নয়, বরং সবার সামনে রাজকীয় দাপটের সাথে এই অন্যায়ের বিচার করবে। শহরের সবচেয়ে বড় কনভেনশন সেন্টারে অয়ন এক বিশাল জরুরি সভার ডাক দিল। সেখানে উপস্থিত ছিল শহরের প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং সেই রহস্যময় মুখোশধারী নেতা ও তার দলবল। অয়ন যখন মঞ্চে এসে দাঁড়ালো, তার পরনে ছিল রাজকীয় কালো স্যুট এবং চোখে ছিল এক ভয়ঙ্কর আত্মবিশ্বাস। আজ আমি এখানে কোনো ব্যবসায়িক চুক্তি করতে আসিনি। আজ আমি এসেছি এক দীর্ঘ 10 বছরের জমানো সত্যের বিচার করতে। আপনারা যাকে এতদিন অয়ন সুলতান হিসেবে চিনেছেন তার আসল পরিচয় আজ আমি আপনাদের সামনে উন্মোচন করব আর দেখাবো সেই মুখোশধারীর আসল চেহারা, যারা 10 বছর আগে এক নিরপরাধ নারীকে হত্যা করেছিল এবং আমাকে চোর সাজিয়ে পথে নামিয়েছিল। অয়ন ইশারায় বিশাল স্ক্রিনে অকাঠ্য সব নথিপত্র এবং সেই বাগানবাড়ি থেকে উদ্ধার করা ডায়েরির পাতাগুলো প্রদর্শন করতে শুরু করলো। উপস্থিত সবাই যখন দেখল সেই মুখোশধারী নেতা আসলে এক বিরাট অপরাধী চক্রের মূল হোতা, তখন পুরো হলে এক চাঞ্চল্য তৈরি হলো। সেই মুখোশধারী নেতা তার দলবল নিয়ে পালানোর চেষ্টা করলে অয়নের কমান্ডো বাহিনী মুহূর্তেই পুরো হল ঘিরে ফেলল। অয়ন মঞ্চ থেকে নেমে ধীর পায়ে সেই মুখোশধারীর সামনে গিয়ে দাঁড়ালো। অয়ন, তুমি অনেক বড় ভুল করছো। এই মুখোশের আড়ালে কে আছে তুমি জানো না? আমাদের সাথে শত্রুতা করলে তুমি শান্তিতে থাকতে পারবে না। আপনার মুখোশের আড়ালের চেহারা দেখার কোনো আগ্রহ নেই, কারণ আমি আপনার অস্তিত্বকে আজ মুছে দিতে এসেছি। আপনি আমার মাকে মেরেছেন, আমার শৈশব কেড়ে নিয়েছেন। আজ আপনার প্রতিটি সেকেন্ডের হিসাব আমি কড়াই ঘন্টায় বুঝে নেব। গার্ডস, এর মুখোশটা খোলার প্রয়োজন নেই। একে এভাবেই অন্ধকূপে নিক্ষেপ করো। আজ থেকে তোমার পরিচয় হবে কেবল একজন কয়েদি। পুলিশের বিশেষ দল অয়নের দেওয়া অকাট্য প্রমাণের ভিত্তিতে সেই মুখোশধারী নেতা অয়নের সৎমা এবং তার মামাকে গ্রেফতার করল। অয়নের সৎমা তখন আর্তনাদ করে অয়নের পা ধরতে চাইলে অয়ন ঘৃণায় এক পা পিছিয়ে গেল। অয়ন জানে এই কান্নার পেছনে কোনো অনুশোচনা নেই, আছে কেবল পরাজয়ের ভয়। নীলা আর অনু দর্শকদের সারিতে বসে অয়নের এই আকাশচুম্বী ব্যক্তিত্ব আর ন্যায় বিচার দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ল। মা, আমি বলেছিলাম আমি ফিরে আসব। আমি তোমার খুনিদের বিচার করেছি। আজ থেকে এই শহরে আর কোনো প্রভাবশালী শক্তির অন্যায় সহ্য করা হবে না, কারণ তাদের মনে রাখতে হবে অয়ন সুলতান এখন আর কোনো অসহায় ছেলে নয়, সে এখন এই শহরের ন্যায় বিচারের রক্ষক। অয়ন যখন হল থেকে বেরিয়ে আসছিল তখন তার চেহারায় এক অদ্ভুত প্রশান্তি। সে সরাসরি গিয়ে তার বাবার সামনে দাঁড়ালো, যিনি হলের এক কোণে বসে গর্বিত চোখে নিজের ছেলের দিকে তাকিয়েছিলেন।
অয়ন তার বাবার হাতটা শক্ত করে জড়িয়ে ধরল। দীর্ঘ 10 বছরের অপমান আর যন্ত্রণার পর আজ সে সার্থক। অয়নের এই দৃঢ় ব্যক্তিত্ব আর অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের গল্প শহরের ইতিহাসে এক নতুন অধ্যায়ের তৈরি করল। বিচারের সেই ঝড়ো রাত শেষ হয়ে ভোরের আলো ফুটে উঠেছে, কিন্তু অয়নের বাড়ির অন্দরমহলের আকাশটা এখনো মেঘলা। পুলিশ আসার আগে অয়ন তার সৎমা মামা রাহুল এবং নীলাকে ড্রয়িং রুমে শেষবারের মতো জড়ো হওয়ার নির্দেশ দিয়েছিল। সেই জাঁকজমকপূর্ণ ড্রয়িং রুমে আজ যেন এক আদালতের কাঠগড়া। অয়ন আর অনু সোফায় বসে আছে, আর তাদের সামনে মেঝের ওপর অপরাধীর মতো বসে আছে সেই 4 জন মানুষ যারা একসময় এই বাড়িতে রাজত্ব করত। অয়নের বাবা এক কোণে দাঁড়িয়ে জানালার বাইরে তাকিয়ে আছেন, তার চোখে জল। অয়ন বাবা, আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য নয়। সম্পত্তির লোভে পড়ে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তোর মায়ের সাথে যা হয়েছে তাতে আমার হাত থাকলেও আমি ওই মুখোশধারী লোকটার ভয়ে মুখ খুলতে পারিনি। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি বাবা। আজ যখন নিজের পতন চোখের সামনে দেখছি তখন বুঝতে পারছি টাকার চেয়ে রক্ত অনেক বড়। আমাকে তুই পুলিশে দিস না বাবা, আমি এই বয়সে জেল খাটতে পারবো না। ভাগ্নে, আমাকে তুমি যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমি রাহুলকে শিখিয়েছিলাম কিভাবে জালিয়াতি করতে হয়। আমি ভেবেছিলাম অয়নকে সরিয়ে দিলেই পুরো ব্যবসা আমার হবে, কিন্তু আজ তোর এই বিশালত্ব দেখে আমি লজ্জিত। তুই শুধু টাকায় বড় হোসনি, তুই মনের দিক থেকেও আমাদের অনেক উপরে। আমাকে তুই যদি একবেলা জেলের ভাত খাওয়াতে চাস আমি তাতেও রাজি, শুধু এই গ্লানি নিয়ে বাঁচতে পারছি না। অয়নের সৎমা আর মামার কান্নায় ড্রয়িং রুমের বাতাস ভারী হয়ে উঠল। অয়ন নির্বাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইল। তার চোখে কোনো ক্রোধ নেই, আছে কেবল এক গভীর শূন্যতা। ঠিক তখনই রাহুল অয়নের পায়ের কাছে লুটিয়ে পড়ল। রাহুলের সেই দম্ভ, সেই দামি পোশাক আর অহংকারী কণ্ঠস্বর আজ কোথায় যেন হারিয়ে গেছে। সে অয়নের পা জাপটে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। ভাইয়া, আমাকে একটা সুযোগ দাও। আমি কলেজে তোমাকে যতবার অপমান করেছি, যতবার তোমাকে দিয়ে নিচু কাজ করিয়েছি, তার প্রতিটি মুহূর্ত আজ আমাকে দংশন করছে। আমি তোমার যোগ্য ভাই হতে পারিনি। আমি তো ছোট থেকেই তোমাকে হিংসা করতাম, কারণ তুমি সব কাজে সেরা ছিলে। সেই হিংসাই আমাকে আজ এই পথে নিয়ে এসেছে। তুমি আমাকে মেরো না ভাইয়া, আমাকে তোমার পায়ের কাছে গোলাম বানিয়ে রেখে দাও, তাও ভালো। এই অনুশোচনা আমাকে মেরে ফেলছে। অয়ন ভাইয়া, আমি নীলা, আমি তো তোমার বোন হতে পারতাম, কিন্তু আমি হয়েছিলাম তোমার শত্রু। কলেজে অনুর গায়ে হাত তোলা থেকে শুরু করে তোমাকে চোর সাজানো, সব অপরাধের ভাগিদার আমি। কিন্তু আজ যখন আমি সত্যিটা জানলাম, যখন দেখলাম তুমি আর অনু কতটা কষ্ট করে এই পর্যায়ে এসেছো, তখন আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। তুমি আমাদের এই বাড়ি থেকে বের করে দিল, আমাদের কোনো অভিযোগ নেই। আমরা শুধু তোমার ক্ষমাটুকুই নিয়ে যেতে চাই। অনু, তুই কি পারবি তোর এই অভাগা বোনকে মাফ করতে? নীলার কথা শুনে অনু আর স্থির থাকতে পারল না। সে সোফা থেকে উঠে গিয়ে নীলাকে জড়িয়ে ধরল। 2 বোনের কান্নায় পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। অনু বুঝতে পারছিল নীলা সত্যিই বদলে গেছে। অয়ন তখন ধীর পায়ে উঠে তার বাবার সামনে গিয়ে দাঁড়ালো। অয়নের বাবার চোখে আজ মুক্তির আনন্দ। তিনি জানতেন এই দিনটি আসবে। মা, মামা, রাহুল, তোমরা ক্ষমা চাইছো কারণ আজ তোমরা হেরে গেছো। যদি আজ আমি সফল না হতাম তবে কি তোমরা এই অনুশোচনা করতে? হয়তো না। তবুও আমি অয়ন সুলতান প্রতিহিংসায় বিশ্বাসী নই। আমি আমার মায়ের কাছে শিখেছিলাম প্রতিশোধের চেয়ে ক্ষমা অনেক বেশি শক্তিশালী। আমি তোমাদের পুলিশে দেব না, কিন্তু তোমরা এই বাড়িতে আর মালিক হিসাবে থাকতে পারবে না। তবে কি তুমি আমাদের তাড়িয়ে দেবে অয়ন? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। না, আমি তোমাদের তাড়িয়ে দেব না। আমি তোমাদের জন্য শহরের এক কোণে ছোট একটি থাকার জায়গা আর ডাল ভাতের সংস্থান করে দেব। তোমরা সেখানে থাকবে এবং সাধারণ মানুষের মতো জীবন কাটাবে, পরিশ্রম করে খেতে শিখবে। আর রাহুল, তুমি যদি নিজেকে বদলাতে পারো তবে আমার কোম্পানির সাধারণ একজন কর্মী হিসেবে যোগ দিতে পারো, কিন্তু মনে রেখো
কোনো বিশেষ সুবিধা তুমি পাবে না। নিজের যোগ্যতায় উপরে উঠতে হবে। তুই এত বড় মনের বাবা? আমরা তোর মায়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছি, তোকে বাড়ি থেকে বের করেছি, তাও তুই আমাদের থাকার জায়গা দিচ্ছিস? কারণ আমি চাই না আমার পরবর্তী প্রজন্ম তোমাদের মতো বিষাক্ত হোক। আমি চাই ঘৃণা শেষ হোক। নীলা, তুমি এই বাড়িতেই থাকবে। অনু একা হয়ে যাবে, ওর একজন বোন দরকার। তুমি অনুর সাথে থাকবে এবং এই বাড়ির দায় দায়িত্ব সামলাবে। আমি বিশ্বাস করি তুমি অযোগ্য নও, শুধু তোমার চারপাশটা খারাপ ছিল। অয়নের এই মহানুভবতা দেখে রাহুল আর তার বাবা অয়নের সামনে সিজদায় পড়ার মতো নই পড়ল। তারা ভাবতেও পারেনি যে অয়ন তাদের সব অপরাধ এভাবে মার্জনা করে দেবে। অয়নের বাবা এগিয়ে এসে অয়নের কাঁধে হাত রাখলেন। আজ থেকে এই বাড়িতে আর কোনো ঘৃণা নেই, কোনো বিভেদ নেই। 10 বছরের এক দীর্ঘ আমাবস্যার পর আজ যেন এই পরিবারের পূর্ণিমার চাঁদ উঠেছে। অয়ন জানালার বাইরে তাকিয়ে দেখল সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। এক নতুন ভোরের সূচনা হলো, যেখানে জয় হলো সততা, ধৈর্য আর ক্ষমার। কালবৈশাখী ঝড়ের পর প্রকৃতি যেমন শান্ত হয়ে যায়, অয়ন সুলতানের বাড়িতেও আজ তেমনই এক নিবিড় প্রশান্তি বিরাজ করছে। অয়ন তার সৎমা ও মামাকে শহরের এক প্রান্তে একটি সাধারণ ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করে দিয়েছে। রাহুল এখন অয়নের কারখানায় একজন সাধারণ সুপারভাইজার হিসেবে কাজ করছে। যে রাহুল এক সময় দামি গাড়ি ছাড়া চলতো না, সে এখন লোকাল বাসে চড়ে অফিসে যায়। কিন্তু রাহুলের চোখে এখন আর সেই হিংসা নেই, আছে এক বুক শান্তি। নিজের ঘাম ঝরিয়ে উপার্জিত এক প্লেট ভাতের তৃপ্তি যে কত বেশি, তা সে প্রতিদিন নতুন করে টের পায়। অয়ন বাবা, আজ অনেকদিন পর বুক ভরে শেষ নিঃশ্বাস নিতে পারছি। আমার অয়ন শুধু সফল ব্যবসায়ী হয়, সে আজ একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করেছে। তুই ওদের ক্ষমা করে দিয়ে যে মহত্ব দেখিয়েছিস, তাতে তোর মায়ের আত্মা নিশ্চয়ই আজ ওপারিক থেকে শান্তি পাচ্ছে। আমি ভেবেছিলাম এই পরিবার আর কোনোদিন এক হবে না, কিন্তু তুই সেটা সম্ভব করেছিস। তোকে নিয়ে আমার গর্বের শেষ নেই। আব্বু, ক্ষমা না করলে হয়তো আমার ভেতরের ঘৃণাটা আমাকে তিলে তিলে পুড়িয়ে মারত। আমি চাইনি এই ঘৃণার বোঝা সারা জীবন বয়ে বেড়াতে। এখন অন্তত রাতে ঘুমালে আমি আর সেই চুরির অপবাদের দুঃস্বপ্ন দেখি না। আর নীলা যেভাবে নিজেকে বলেছে, বাড়ির সব দায়িত্ব যেভাবে নিজের কাঁধে নিয়েছে, তাতে আমি নিজেও অবাক হয়েছি। আমি কোনোদিনও ভাবিনি আমাদের বাড়ির সেই জেদি মেয়েটা এত দায়িত্বশীল হতে পারে। ও এখন বাড়ির প্রতিটা মানুষের খুব খেয়াল রাখে। নীলা এখন আর সেই চঞ্চল অহংকারী মেয়েটি নেই। সে এখন বাড়ির প্রতিটি কোণ পরম মমতায় আগলে রাখে। তদন্ত চলাকালীন অয়ন আর নীলা যখন সেই অন্ধকার বাগান বাড়িতে কিংবা ধুলোমাখা স্টোররুমে পাশাপাশি দাঁড়িয়ে সত্য খুঁজছিল, তখনই অলক্ষ্যে তাদের মনের দূরত্বটা ঘুচে গিয়েছিল। অয়নের সেই কঠোর ব্যক্তিত্বের আড়ালে যে এক দরদি মানুষ লুকিয়ে আছে, তা নীলা খুব কাছ থেকে অনুভব করেছে। আচ্ছা আব্বু, আমাদের বাড়িটা তো অনেক বড়, তাই না? কিন্তু বাড়িতে মানুষ বড়ই কম। সারাদিন ভাইয়া অফিসে থাকি, আমি নিজের ঘরে থাকি। আমার মনে হয় এবার আমাদের বাড়িতে নতুন একজন সদস্য আসা দরকার, মানে যিনি আমাদের এই বাড়ির চিরস্থায়ী অভিভাবক হয়ে থাকবেন। নতুন সদস্য মানে? তুই কি আবার বাড়িতে কোনো কুকুর বা বিড়াল ছানা আনার কথা ভাবছিস? শোনো, ওসবের জামলা সামলানোর সময় কিন্তু আমার নেই। নিজের পড়াশোনায় মন দে। না ভাইয়া, আমি কোনো পোষা প্রাণীর কথা বলছি না। আর আমি বলছি এই বাড়ির বড় বউয়ের কথা। আমার মনে হয় নীলা আপুর চেয়ে ভালো এই বাড়ি আর কেউ বুঝতেই পারবে না। নীলা আপু আর তোমার বিয়েটা হয়ে গেলে কেমন হয়? তোমরা দুজন মিলে যেভাবে রহস্য সমাধান করলে, সেভাবেই না হয় জীবনের বাকি রহস্যগুলো একসাথে সমাধান করবে। এটা আমার প্রাণের দাবি ভাইয়া। অনুর এই অকপট প্রস্তাবে ডাইনিং টেবিলে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। অয়ন কাচের গ্লাসে জল নিতে গিয়ে থমকে গেল। কিচেন থেকে শরবত নিয়ে আসা নীলার হাত থেকে ট্রেটা প্রায় পড়ে যাচ্ছিল। তার ফর্সা মুখটা মুহূর্তে লজ্জায় ও সংকোচে লাল হয়ে গেল। সে কি বলবে বুঝতে না পেরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অনু,
তুই এসব কি বলছিস? আমি ভাইয়ের কাছে একজন অপরাধী। আমার কোনো যোগ্যতা নেই এই বাড়ির বউ হওয়ার। আমি ভাইয়ার সেবা করে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। ওনার প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে, কিন্তু এই পবিত্র সম্পর্কের কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না অনু। এটা আমার জন্য অনেক বড় এক পাওয়া হয়ে যাবে, যা আমি কল্পনাও করতে পারি না। অনু, রসিকতার একটা সীমা থাকা উচিত। নীলা এখন আমার ছোট বোনের মতো। ওকে সম্মান দিয়ে এই বাড়িতে থাকতে বলেছি, তার মানে এই নয় যে তুই এসব কথা তুলবি। নীলা, তুমি ওর কথায় কান দিও না, ও মাঝে মধ্যে একটু বেশি বলে ফেলে। ভাইয়া, তুমি আর কতদিন নিজের মনের সাথে যুদ্ধ করবে? আমি নিজের চোখে দেখেছি ইনভেস্টিগেশনের সময় যখন নীলা আপু বিপদে পড়েছিল, তখন তুমি তাকে যেভাবেই নিজের জীবনের ঝুঁকি নিয়ে আগলে ধরেছিলে, সেটা কি শুধু বড় ভাইয়ের দায়িত্ব ছিল? তোমার চোখের সেই চিন্তা আর ভালোবাসা আমি চিনি ভাইয়া। আর নীলা আপু, আপনিও জানেন ভাইয়াকে সাহায্য করতে গিয়ে আপনি নিজের কত বড় ক্ষতি করতে পারতেন। এটা কি ভালোবাসা ছাড়া আর কি বলা যায়? দুজনের মনেই দুজনের প্রতি গভীর অনুভূতি আছে, আমি জানি। অয়ন, অনু কিন্তু ভুল কিছু বলেনি। নীলা এই পরিবারের সব জানে। সে তার ভুল বুঝতে পেরেছে এবং তিলে তিলে নিজেকে প্রমাণ করেছে। আমি যদি আজ মারাও যাই, তবে আমি শান্তিতে কবরে যেতে পারবো, যদি জানি যে এই বাড়ির চাবি নীলার আসলে বাধা আছে। অয়ন, অতীতকে অতীতেই কবর দে বাবা। জীবনে নতুন এক অধ্যায় শুরু কর। আমার খুব ইচ্ছা তোরা দুজনে একসাথে জীবন শুরু করিস। অয়ন দীর্ঘক্ষণ চুপ করে রইল। সে তার বাবার করুণ চোখের দিকে তাকালো, তারপর দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা নীলার কম্পিত হাতের দিকে। অয়ন বুঝতে পারছিল তার জীবনের 10 বছরের একাকিত্ব আর রুক্ষতা পূর্ণ করার ক্ষমতা কেবল নীলারই আছে। সে ধীর পায়ে নীলার সামনে গিয়ে দাঁড়ালো। নীলা, আমি জানি আমি অনেক কঠোর আর জেদি। আমি জানি আমার সাথে জীবন কাটানো খুব একটা সহজ হবে না তোমার, কিন্তু তুমি কি পারবে একসময়ের এই চোর অপবাদ পাওয়া ছেলেটির হাত ধরে বাকি পথটুকু চলতে? তুমি কি পারবে এই ঘরটাকে সত্যিকারের একটা সুখের পরিবারে রূপান্তর করতে? অয়ন ভাইয়া, আমি তো আপনাকে একসময় অপছন্দ করার অজুহাত খুঁজেছিলাম, কিন্তু আপনি আমাকে ভালোবাসতে বাধ্য করেছেন আপনার ব্যক্তিত্ব আর মহানুভূতি দিয়ে। আপনি যদি আমাকে এই মর্যাদা দেন, তবে আমি কথা দিচ্ছি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এই পরিবারের সম্মান আর আপনার হাসি রক্ষা করব। আপনার সাথে থাকাটাই হবে আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। বাড়ির সেই গুমট পরিবেশটা মুহূর্তে আনন্দের হিল্লোলে ভরে উঠল। অনু খুশিতে চিৎকার করে উঠে অয়ন আর নীলাকে একসাথে জড়িয়ে ধরল। অয়নের বাবা দুহাত তুলে পরম করুণাময়ের কাছে শুকরিয়া আদায় করলেন। কয়েক মাস পর অয়ন আর নীলার বিয়ে সম্পন্ন হলো, অত্যন্ত ঘরোয়া কিন্তু আন্তরিকভাবে। ভাইয়া, আজ আমি সত্যিই গর্বিত যে আমি তোমার ভাই। আমাকে ক্ষমা করে দিও ভাইয়া। তুমি আজ আমাদের সবাইকে উদ্ধার করেছো নিজের মহত্ব দিয়ে। আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন অন্যায় পথে পা বাড়াবো না। অতীত ভুলে যা রাহুল, এখন থেকে আমাদের লক্ষ্য হওয়া উচিত এই পরিবারকে আগলে রাখা। তুই ভালো করে কাজ কর, একদিন তুইও অনেক বড় হবি। সৎ পথে থেকে যা অর্জন করবি সেটাই আসল সম্পদ। অয়ন সুলতান আজ শুধু দেশের সেরা ধনী ব্যবসায়ী নয়, সে এখন একটি সুখী ও অখণ্ড পরিবারের সফল কর্ণধার। সে প্রমাণ করেছে সততা আর অদম্য ইচ্ছা থাকলে শূন্য থেকে চূড়ায় ওঠা সম্ভব। আর ঘৃণা দিয়ে নয়, বরং ক্ষমা আর ভালোবাসা দিয়েই জয় করা যায় চিরশত্রুকেও। অয়ন আর নীলা যখন তাদের বাগান বাড়ির বারান্দায় বসে সূর্যাস্ত দেখছিল, অয়ন নীলার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। আজ তার মায়ের সেই হারানো স্মৃতি আর যন্ত্রণার জায়গা দখল করেছে এক নতুন সার্থকতা। চুরির অপবাদে বাড়ি থেকে বিতাড়িত সেই ছেলেটি আজ কেবল প্রসাদের মালিক নয়, সে এক বিশাল সাম্রাজ্য আর অগণিত মানুষের আস্থার নাম।